সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো তোমাদের সাথে আজকে বায়োলজি একটা ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই বেসিক। তো আশা করি আজকে আমরা খুব মজার ছলে খুব বেসিক কিছু জিনিস করবো যেটা আমাদের প্রতিদিনের জীবনে আসলে লাগে। তো এমনই একটা মজার ইন্টারেস্টিং প্রতিদিন জীবনে তোমার লাগবে, জানা প্রয়োজন, এরকম একটা টপিক নিয়ে আমরা পড়াশোনা করবো। আশা করি জিনিসটা তুমি তোমার নিজের লাইফের সাথে রিলেট করতে পারবা। আর আজকের টপিকটা বেসিক্যালি হচ্ছে তোমাদের অধ্যায় 5-এর যেই পার্টটুকু আমরা পড়বো, খাদ্য পুষ্টি আর পরিপাকের। তো মূলত চ্যাপ্টারটা 3টা অংশের মধ্যে খাদ্য হচ্ছে প্রথম পার্ট, মানে হচ্ছে যেখানে খাবারের কি কি তোমার উপাদান আছে সেগুলো নিয়ে আলোচনা হয়, তারপর সেগুলো কিভাবে ভাঙে, কিভাবে আমাদের দেহে পরিপাক হয় সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আজকে বেসিক্যালি আমরা এই খাদ্য পার্টটা নিয়ে, হ্যাঁ, আমরা কি কি খাবার গ্রহণ করি, কোনটার কি কাজ, কোনটার কি গঠন, সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। সেই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অলরেডি অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, সামিয়াকে দেখতে পাচ্ছি, নুসরাত, সামিরা, ইশতিয়াক, সবাইকে যারা সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবকিছু ঠিকভাবে দেখতে এবং শুনতে পারতেছো কিনা এটা একটু আমাকে কমেন্টে লিখে দিবা। বলবো ভাইয়া ইয়েস, সবকিছু ক্লিয়ার, এটা একটু লিখে দিলে বুঝবো যে তোমরা সবকিছু দেখতে এবং শুনতে পারতেছো। সো হ্যাঁ, তো স্যার জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় পড়ানো, রাইট ইশতিয়াক? আমরা এখন পঞ্চম অধ্যায়ের মূলত খাদ্য যে পার্টটা, যে আমাদের প্রতিদিনকার খাবারে কি কি উপাদান আমরা খাই, সেই খাবারের উৎসগুলা কি, উপাদানগুলা কি কি, এবং আমাদের দেহে কোনটার কাজ কি, গঠন কি, এগুলো নিয়ে আমরা মূলত আজকে পড়বো। ইসরাত, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি দেখতে পারতেছি এখন থেকে ওকে, ইশতিয়াক, বিপ্লব, ওকে। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড থাকবে বলতে তোমরা যদি 10 মিনিট স্কুলের সঙ্গে কানেক্টেড হয়ে যাও তাহলে সবগুলো ক্লাসই রেকর্ডেড পেয়ে যাবা। আয়াত, ভেরি গুড, যেহেতু সবকিছু দেখতে এবং শুনতে পারতেছি, অল গুড। ওকে, দেখতে পারতেছি, সিমি বলছে, নুসরাত, ইসরাত জাহান, সুমাইয়া, সাকিন, ওকে, ভেরি গুড, সবকিছু দেখতে শুনতে পারতেছি আমরা, অল গুড, অল গুড। ওকে, বিপ্লব, সাকিন, ফাহিম, ওকে। তো সবাই যেহেতু আমরা সবকিছু দেখতে এবং শুনতে পারতেছি, আমরা একটু আস্তে আস্তে সামনে আগাই। পূজা, আমি কি ক্লাসে অ্যাটেন্ড করতে পারি? তুমি তো ক্লাসে জয়েনই করে ফেলছো, অ্যাটেন্ড করতে কি সমস্যা? তুমি কি আমাদের ক্লাস 10-এর স্টুডেন্ট না? তুমি কোন ক্লাসের স্টুডেন্ট পূজা? ওকে, ক্লাস 8, ভেরি গুড, তুমি তো আগায় যাচ্ছ জীবনে অনেক। লাভি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি ক্লাস দেখতে পারো, কোনো সমস্যা নাই, তুমি দেখে রাখলে তোমার 10-এর পড়াটা আগায় থাকবে। বাট এই ক্লাসটা ক্লাস 10-এর অ্যাকচুয়ালি। তো তুমি যদি থাকতে চাও থাকতে পারো, কোনো সমস্যা নাই। বাট ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা মূলত এসএসসি যারা এই পরবর্তীতে 2027 ব্যাচ তাদের জন্য কিন্তু। হ্যাঁ, স্বর্ণা, তোমাদের কমেন্টটাও দেখতে পারতেছি। তারপরে হচ্ছে মিটু, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে ইশতিয়াক, স্যার ক্লাস রেকর্ডেড পাই না কেন? তুমি যদি টেনিমেস এর সাথে জয়েন হয়ে যাও তাহলে সবগুলো ক্লাসই রেকর্ডেড পাবা। ফাহিম বলতেছে ওবি এর, ভেরি গুড, তুমি তো ওবিতে ক্লাস করতেছোই তাইলে। আচ্ছা, সিমি, ওকে, ভেরি গুড, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিতে পারি, কি বলো? ওকে, থ্যাঙ্কস, কোনো সমস্যা নেই, তুমি ক্লাস করো, ক্লাস করে আমরা তো খাবার দাবার নিয়েই পড়বো, খাবার দাবার এমনিতে সবার জানা পরিচিত, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তারপরে একটু দেখো যে যেহেতু তোমাদের সাথে একটু একটু পরিচয় হয়ে গেলাম, তারপরে ক্লাস 7-এর সামিরা, হায় হায়, এত ছোট ছোট আমাদের সাথে বাচ্চা কাচ্চারা অলরেডি জয়েন করে ফেলছে, ওরা ক্লাস 10-এর পড়াশোনা করে ফেলতেছে, দেখছো অবস্থা? মানে ক্লাস 7-এ থাকতে 10-এর পড়া পড়ে ফেলছে, মানে কথাই তো নাই একদম, মানে বলার আগেই তো ওরা সব পাইরা যাবে না, মানে ক্লাস এসএসসি পরীক্ষাটা পারলে এখনই দিয়ে দেওয়া যাবে, একদম সেরকম অবস্থা। সো যদিও ক্লাসটা ক্লাস 10-এর, আমি দেখতেছি ক্লাস 7-8-এর বাচ্চারাই মনে হয় এখানে বেশি চলে আসছে। তো কোনো সমস্যা নেই, তোমরা চাইলে ক্লাসটা করতে পারবা, বাট তোমাদের জন্য আসলে আর একটু 2-3 বছর পরে এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, এসএসসি পরীক্ষা তো চাইলে তুমি এবছর দিয়ে দিতে পারবা না, দিয়ে দিতে পারলে খুবই ভালো হতো না? আচ্ছা, ঠিক আছে। তো আমি তো তোমাদের সাথে পরিচিত হইনি না, আমি হচ্ছে, আমার নাম আব্দুল্লাহ শফিক। সো আব্দুল্লাহ ভাইয়া নামেও রাখতে পারো, শফিক ভাইয়া নামেও রাখতে পারো, যেটা তোমাদের ইজি হয়। আর আমার পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে। সো মোটামুটি পড়াশোনা শেষ, আর বায়োলজি পড়াচ্ছি তোমাদেরকে, পড়াচ্ছিলাম, এখনো পড়াচ্ছি, ইনশাল্লাহ সামনের দিকে তোমাদের সাথে বায়োলজি নিয়েই থাকবো। সো আমার মেইন কাজটা হচ্ছে মূলত বায়োলজিটা কতটুকু ইজি করে পড়া যায়, হ্যাঁ, সেটা তোমাদেরকে সামনে একটু প্রেজেন্ট করা, যাতে তোমরা বায়োলজি নিয়ে যে ভয়টা পাও যে ভাইয়া বায়োলজি অনেক কঠিন, বায়োলজিতে অনেক পড়াশোনা বেশি, মুখস্থ করতে হয়, এরকম যেই তোমাদের মাথায় সারাদিন যেই মানে
ভুল চিন্তা ভাবনাগুলো যে গিজ গিজ করে এগুলো একটু বের করে দিয়ে ভয়টা দূর করে দিয়ে বায়োলজিটাকে তোমাদের সামনে সহজ করে প্রেজেন্ট করা, এটা মেইনলি আমার সবসময় এর কাজ বলতে পারো, উদ্দেশ্য বলতে পারো, আমার পড়াশোনা করানোর যে পারপাস সেটা বলতে পারো। তো আশা করি আজকেও সেটা আমরা একটু দেখবো। আর আমার কলেজ ছিল হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সো তোমরা যদি কেউ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল বা কলেজ থেকে থাকো তাহলে ভেরি গুড। আর তাছাড়া যদি কখনো যাও, স্কুলটা বা কলেজটা অনেক সুন্দর। তো ঢাকায় কখনো আসলে সেই কলেজ ওই স্কুলটা দেখে আসতে পারো। ইউনিভার্সিটিতে তো অবশ্যই দেখে আসবো, বাংলাদেশের মনে করো ঢাকা শহরের একদম কেন্দ্রে, এবং ওখানে গেলে আসলে অনেক ইতিহাসও তুমি জানতে পারবা। তো যাই হোক, অনেক কথা আমরা বলে ফেলছি। আমরা একটু ফ্রি ক্লাসের, যেহেতু তোমাদের সবাই অলরেডি অনেকে কানেক্টেড হয়ে গেছে, তো আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে আগাই। আমাদের আজকের ক্লাসটা মূলত অনলাইন ব্যাচে আমরা যেইভাবে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলোই হচ্ছে জাস্ট একটা ধারাবাহিকতা। যেমন এখানে একটা ক্লাসের ব্রেকডাউন দেখানো আছে যে আমরা আসলে অনলাইন ব্যাচে কিভাবে ক্লাসগুলো করাই। তোমরা যারা অনলাইন ব্যাচের সাথে কানেক্টেড না, অনেক সময় জিজ্ঞেস করো যে ভাই আপনারা ক্লাসগুলো কিভাবে করান বা কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি। এই জিনিসটা তোমাদের একটা আইডিয়া দেওয়াটা এখানে মেইন পারপাস। তো তুমি একটু দেখতে পারো যে এখানে যেই চ্যাপ্টার গুলো আমরা পড়াই, প্রত্যেকটা চ্যাপ্টার অনেকগুলো ব্রেকডাউন করে থাকে। হ্যাঁ, মানে হচ্ছে একটা চ্যাপ্টারকে এমন ভাবে জিনিসটা সাজানো হয় যাতে তুমি প্রতিটা জিনিস বুঝে নেক্সট ক্লাসে যাও। সো একটা ক্লাসে অনেক বেশি বার্ডেন বা অনেক বেশি লোড থাকে না, যাতে করে তোমার জন্য একটা ক্লাস হয় না যে মাঝে মাঝে একটা ক্লাসে এত টপিক পড়ানো হয়েছে কোনটা কি পড়াইছে সেটাই ভুলে গেছি, সেরকমটা যাতে না হয় সেটা হচ্ছে আমাদের সবসময় ক্লাসের রুটিন বা ব্রেকডাউন করার ক্ষেত্রে একটা প্রায়োরিটি থাকে। সো এখানে তোমরা যেটা দেখতে পারতেছো ম্যাথের একটা জাস্ট তোমার ব্রেকডাউন দেখানো হয়েছে, যেখানে কোন পার্টটা কিভাবে পড়ানো হবে সেটা জাস্ট একটা এখান থেকে ডেমো দেওয়া আছে। সো আমরা মূলত সবগুলো টপিককেই এইভাবেই দেখানোর চেষ্টা করি যাতে সেটা কখনোই তোমাদের উপরে ক্লাসে কোনো বার্ডেন হয়ে না যায়। হ্যাঁ, সো এটা জাস্ট একটা পার্ট দেখাইলাম। তারপরে হচ্ছে এইটা হচ্ছে মোস্ট আমাদের 10 মিনিট স্কুলের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। হ্যাঁ, 10-10। হ্যাঁ, 10-10টা এখন তোমাদের কাছে মনে হবে যে জিনিসটা কি করে, কাজটা কি, এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আমি জাস্ট তোমাদেরকে একটু বলি। ধরো তোমার একটা প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসটা নিয়ে, ধরো তোমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে গ্লুকোজ কি ধরনের খাবার। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে ধরো আমরা মোটামুটি তোমরা সবাই কম বেশি জানো, ধরো এটা আমিষ বা শর্করা বা স্নেহ কোন ধরনের খাবার তুমি জিজ্ঞেস করবা। এখন এটা আমাকে তুমি সরাসরি জিজ্ঞেস করলে তুমি যেইভাবে অ্যান্সারটা পাইতা, 10-10 ঠিক একইভাবে অ্যান্সারটা দেয়, আরো বিস্তারিত ভাবে দেয়। তো তুমি তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রশ্ন যখন 10-10 কে জিজ্ঞেস করবে, এখন বলবো ভাই 10-10টা কি, তো 10-10টা হচ্ছে মূলত তোমাদের স্টাডি পার্টনারের মতো কাজ করে। যেমন তোমরা গুগলকে অনেক কিছু জিজ্ঞেস করো না, যে গুগলে এটা সার্চ করো, এটা কি ওইটা কি, এইভাবে যখন তুমি জিজ্ঞেস করো ঠিক সেম ভাবে হচ্ছে তুমি 10-10 কে যদি তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো কিছু জিজ্ঞেস করো সে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। সো এটা 10 মিনিট স্কুলের অ্যাপের ভেতরেই থাকে। তুমি জাস্ট এটাতে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো, সেটা ম্যাথ, ফিজিক্স, বাংলা, ইংলিশ, আইসিটি যা আছে সবকিছুই তোমার অ্যান্সারটা এই একটার মধ্যে পেয়ে যাবে। তুমি বলো ভাই ক্লাসের মধ্যেই তো আমি অ্যান্সার পেয়ে যেতে পারি। হ্যাঁ, তুমি ক্লাসে তো যা প্রশ্ন জানতে চাবা সেগুলোর অ্যান্সার পাবাই, কিন্তু তারপরও ক্লাসের বাইরে হয় না যে ক্লাস শেষ করে পড়তে বসছি একটা প্রশ্ন আসছে মাথায়, সেটা তুমি 10-10 কে জিজ্ঞেস করলেও সেটার অ্যান্সার তুমি সাথে সাথে পেয়ে যাবে। যেমন এখানে জাস্ট তোমাকে একটা জিনিস দেখানো হয়েছে যে কিভাবে এটা কাজ করে। তো 10-10 এর ভেতরে ঢুকে যদি তুমি প্রশ্ন করো, যেমন এখানে একটা ফিজিক্সের প্রশ্ন করা হয়েছে, গতি কি। তো গতি সংক্রান্ত যা যা ইনফরমেশন আছে, গতি সংক্রান্ত যা যা সূত্র আছে, এই জিনিসগুলা পুরো এখানে দিয়ে দেয়। সো এই 10-10 ফিচারটা তোমাদের জন্য সুপার ডুপার হেল্পফুল। এইটা তোমাদের জন্য খুবই খুবই কাজে লাগবে যখন তুমি 10 মিনিট স্কুলের অ্যাপে ক্লাস করবা। আর তার পাশাপাশি তোমাদের সাথে অনেকেরই হয়তো বা কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে দেখা হয়েছে, না হলে ইনশাল্লাহ সামনে হবে। কৃতি শিক্ষার্থী সংবর্ধনাটা হচ্ছে মূলত আমাদের 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় পরীক্ষাতে, তাদের সবাইকে নিয়ে, দেখো কত স্টুডেন্ট, সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং এদের মধ্যে অনেকে আছে কারো কারো রোল ছিল 50, সে হয়ে গেছে তোমার ফার্স্ট। তো এই 50 থেকে ফার্স্ট হওয়ার যে জার্নিটা, তার যে একটা অ্যাচিভমেন্ট, সেটা আমরা একসাথে সেলিব্রেট করি কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে। এভাবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা ভালো রেজাল্ট করে সবাইকে এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করি, সবার সাথে আমরা একটা মজার দিন কাটাই। তো এখন তুমি যদি কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে যাইতে চাও তাহলে অবশ্যই তুমি আমাদের এই ফেসবুকের যে গ্রুপগুলো আছে সেখানে জয়েন হয়ে যাবে, কারণ এখানে আমাদের সকল পড়াশোনা সংক্রান্ত আপডেট, তো সামনে তোমার এসএসসি পরীক্ষার রুটিন দিছে সেটার আপডেট, সেটা পিছাচ্ছে না কি হচ্ছে সেটার আপডেট, সকল কিছুর আপডেট আমাদের 10 মিনিট স্কুলের সংক্রান্ত এবং তার বাইরে পড়াশোনা সংক্রান্ত সবকিছু তোমাদের এখান থেকে একসাথে পেয়ে যাবা।
আর তোমাদের জন্য তো মাস্টার বুক থাকতেছেই। সো অনলাইন ব্যাচে সবার জন্য তো মাস্টার বুক, সেটা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। মাস্টার বুক জিনিসটা আসলে কি? মাস্টার বুকটা হচ্ছে এই যে তোমাদেরকে আমরা ক্লাসে এত সুন্দর করে নোট করে পড়াই, এই নোট করা সবকিছুই তুমি এই মাস্টার বুকে সুন্দর করে সাজানো গোছানো পেয়ে যাবা। তো মাস্টার বুকটা হচ্ছে তোমার পড়াশোনাটা সুন্দর করে সাজায় ইজি করে দেওয়ার জন্য মূলত এই মাস্টার বুকটা আমাদের তৈরি করা। তো চলো আমরা দেরি না করি, আমরা আস্তে আস্তে একটু পড়াশোনার মধ্যে চলে যাই। এখন তোমরা আমাকে বলো সবাইকে খাতা কলম নিয়ে রেডি কিনা? সবাই একটু ঝটপট যদি বলো যে ভাইয়া ইয়েস রেডি, তাহলে আমি শুরু করে দিই এখনই। সবাই একটু আমাকে বলো তো যে সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা। ওকে, মুস্তাফ বলতেছে ভাই 10 মিনিট স্কুলের অ্যাপে অ্যাড হবো কিভাবে? তোমার 10 মিনিট স্কুল সংক্রান্ত যে কোনো প্রবলেম হইলে তুমি 16910 এই নাম্বারটাতে ফোন করবা। ঠিক আছে মুস্তাহাব, তোমার 10 মিনিট স্কুল সংক্রান্ত যে কোনো প্রয়োজন বা যে কোনো দরকার হইলে তুমি 16910 এই নাম্বারটাতে ফোন করবা। হ্যাঁ, ওকে। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হবা, কারণ আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো এবং দেখাবো। সব লিখতে হবে না, হ্যাঁ, সব লিখার কোনো প্রয়োজন নাই। যা যা বলবো তা তা লিখলেই হয়ে যাবে। আর মোটামুটি খুব বেশি কিছু লিখা লাগবে না আশা করি। কিছু বেসিক জিনিস পড়াবো, সেগুলো লিখতে হবে। তো তুমি খাতা কলম পাশে রাখবা, যাতে অন্তত বেসিক জিনিসগুলো তুমি একটু সুন্দর করে নোট করে নিতে পারো। তাছাড়া সবকিছু লিখার কোনো প্রয়োজন নাই। আমাদের সব সময় খেয়াল রাখবা, বায়োলজিতে আমরা সবকিছু একসাথে এক জায়গায় গাদাগাদি করে পড়া বা লেখার কোনো প্রয়োজন লাগবে না বা কোনো প্রয়োজন নাই। আমরা মূলত যেটা করব, খুব স্পেসিফিক, খুব ইম্পর্টেন্ট, খুব বেসিক জিনিসগুলো শিখবো, পড়বো এবং সেগুলোই নোট করব। তাছাড়া এমনি এমনি তোমাদেরকে বোঝানোর জন্য কিছু কথাবার্তা বলবো, যেগুলো লিখতে হবে সেগুলো লিখতে বললে তোমরা একটু সুন্দর করে খাতায় নোট করে নিয়ে নিবা। তো চলো আমরা দেরি না করি, আমরা একটু সবাই শুরু করে দেই, একটা পোল দেই, সবাই রেডি কিনা একটু দেখার জন্য। তাহলে বুঝবো যে সবাই একটু রেডি আছে, না হলে তো মনে হবে যে অনেকেই ঘুমায় পড়ছে। তুমি যদি রেডি থাকো তাহলে ইয়েস দিয়ে দাও, আর নো থাকলে নো দাও। নো থাকলেও রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা তো ওয়েট করবো না, আমরা একটু পড়াশোনাতে চলে যাই। দেখো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে মূলত যে প্রাণীদের খাদ্যের কি কি উপাদান আছে সেটা সম্পর্কে আগে একটু জানবো, তারপরে সেগুলো কিছুটা গঠন আমরা দেখবো। ঠিক আছে, তো খেয়াল করে দেখো আমাদের খাবারের যে উপাদানগুলো খুব সহজ, আমরা জানি সবাই। আমিষ, শর্করা, স্নেহ, একদম বেসিক। এখন তুমি বলো ভাই এটা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, আজকে আমরা শুধু এইটা পড়বো এরকম না, এটা গঠন কি, কাজ কি, কিভাবে কি হয় সবকিছু এখান থেকে জানার চেষ্টা করব। তো আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় পদার্থ কি, এটা আশা করি এতদিনে মোটামুটি কম বেশি আমরা সবাই জানি। কিন্তু একটা জিনিস এখান থেকে আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে এদের কাজটা আসলে দেহে কি। যেমন শর্করা আমাদের দেহে একদম প্রধান শক্তির যে উৎস। হ্যাঁ, আমরা যে খাবার দাবার থেকে শক্তি পাই, সেই শক্তিটা একদম সবচেয়ে বেশি শক্তি তোমার যেখান থেকে আমরা আহরণ করি বা খুব সহজে যে খাবারগুলো থেকে আমরা শক্তি পাই। আমাদের মেইন খাবারটাকে একটু চিন্তা করো তো, ভাত, তাই না? তারপরে হচ্ছে তোমার রুটি। আমি তোমাকে একটা জাস্ট উদাহরণ দেই, সেখান থেকে তুমি আসলে পুরা দিনের খাবারের লিস্টটা পেয়ে যাবে। যেমন আমি তোমাকে যদি বলি যে ধরো তুমি আজকে দুপুর বেলায় কি কি খাইছো, একটু চিন্তা করো তো। মানে প্রবাবলি আমরা কমন দুপুরবেলায় কি খাই সেটা চিন্তা করলে তুমি মোটামুটি আজকে সারাদিনের খাবারের লিস্টের মধ্যে সেটা তুমি পেয়ে যাবা যে কি কি খাবারের উপাদান আসলে থাকতে পারে। একটু খেয়াল করো, ধরো আমরা কি খাইছি, আমরা খুব কমনলি যদি বলি যে ধরো ভাত খাইছি। ভাতের সাথে কি খাইছি ভাইয়া? ভাতের সাথে ধরো আমরা ডাল খাইছি। তারপরে কি খাইতে পারি ভাইয়া? মুরগি খাইতে পারি, অথবা মাংস খাইতে পারি, বা ডিম খাইতে পারি, বা এরকম আরো অনেক কিছুই হইতে পারে। তাহলে ভাত দিলাম, ডাল দিলাম, তারপর একটা সবজিও তো মোটামুটি আমরা কম বেশি খাইতেই পারি। আমি বলতেছি না যে সবগুলো আমরা একদিনে খাই, আমি নিজেও এত সুষম খাবার খাই না, বাট হয় না যে তোমার মোটামুটি কমনলি যেটা আমাদের সামনে পড়ে, শাক সবজি ধরো আমরা, অথবা ভর্তাও হইতে পারে সেটা। ঠিক আছে, ওকে। তাহলে ভাত খাইলাম, ডাল খাইলাম, মুরগি, মাছ, মাংস, তারপরে ও মাছের কথা ভুলে গেছি, আমরা ভাতে মাছে বাঙালি। হ্যাঁ, ওকে, সো মাছ, সবজি, শাক, ভর্তা, ভাজি, যেটাই হোক। তারপরে আর কি খেতে পারি আমরা সাথে? সাথে পানি তো খাইছি অবশ্যই, পানি না খেলে তো খাবার কমপ্লিট হবে না। আর কেউ কেউ হয়তো বা কাঁচা লবণ খাইলেও খাইতে পারো, আর না হলে খাবারের মধ্যে রান্না করার সময় এমনিতে আমরা লবণ দিয়ে দেই। তো ওইটা নিয়ে আর আমাদের কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, একটু খেয়াল করো এবার। হ্যাঁ,
এই সবকিছুর মধ্যে একটু খেয়াল করতে পারবো এখন আমরা কি কি জিনিসপত্র আসলে খাই। ওকে, প্রথমে ধরো আমরা ভাত খাইছি, অথবা দুপুরবেলায় কমনলি সবাই ভাতই খায়, রুটি অত বেশি খায় না, তো আমরা ভাত ধরেই আগাই। ভাতটা কি সবাই আমাকে একটু বলো তো, এটা কি শর্করা, এটা কি আমিষ, এটা স্নেহ, কি একটু বলো তো সবাই। ভাতটা কি শর্করা, আমিষ, না স্নেহ, কি একটু বলো তো। মানে আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে ধরো তোমার দুপুরের খাবারের লিস্ট থেকে আমরা দেখে ফেলবো যে আমাদের খাবারে কি কি উপাদান আছে, তারপরে আমরা এদের গঠন দেখবো, তারপরে এদের কাজ কি সেভাবে দেখবো, ঠিক আছে। আচ্ছা, স্বাধীন সালাদ খেয়েছে, কোনো সমস্যা নাই, ওটাকে আমি সবজির মধ্যে ধরে নিলাম। সবাই বলো তো, আমরা ভাতটা যে খাইলাম এই ভাতটা শর্করা, আমিষ, নাকি স্নেহ, নাকি ভিটামিন, নাকি একটু বলো তো সবাই। ভেরি গুড, খালেক বলে দিছে শর্করা, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে শর্করা, আমাদের খাবারের একটা মূল উপাদান যেটা, সেটা হচ্ছে কিন্তু এই শর্করা জাতীয় খাবার। তো বিশেষ করে আমাদের বাঙালিদের যে খাবারের মেনু সেটাতে শর্করা জাতীয়, এমনিতেও তোমার খাবারের মেনুতে শর্করা জাতীয় খাবারের পোর্শনটা সবচেয়ে বেশি থাকে। তুমি সবসময় এক প্লেট ভাতের কথা বলো, মানে ভাতের পরিমাণটা সবচেয়ে বেশি, কখন এটা বলো না যে এক প্লেট মুরগি দিয়ে একটুখানি ভাত খাইছি, তাই না। তার মানে সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকে সেটা হচ্ছে ভাত, মানে এক প্লেট ভাত সেটা হচ্ছে মেইন, তার সাথে হচ্ছে মুরগি, ডাল, এই সব কিছু। তো কখনো কিন্তু এমন হয় না যে আমরা বলি এক প্লেট মুরগি নিছি তার মধ্যে এক লোকমা ভাত খাইছি, তাই না। মানে আমাদের মূল খাবারের সবচেয়ে বেশি পোর্শন যেটা থাকে সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, এটাও কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে ধরো ডাল খাইলাম, হ্যাঁ, বা মুরগি, মাংস, ডিম। ডাল আসলে কি, ডালটা হচ্ছে একটা উদ্ভিজ আমিষ, এটা কিন্তু একটা আমিষ। ওকে, এটা একটা আমিষ যেটা উদ্ভিদ থেকে পাওয়া যায়। তুমি বললো ভাই মুরগি, মাংস, ডিম, মাছ এগুলা কি, এইগুলাও আমিষ, কিন্তু এগুলো প্রাণী থেকে পাওয়া যায়। এইগুলাও আমিষ, কিন্তু এই আমিষগুলো কোথা থেকে পাওয়া যায়, প্রাণী থেকে। আর এই আমিষটা কোত্থেকে পাইছি আমরা, উদ্ভিদ থেকে। ওকে ফাইন। সো বুঝলাম আমরা এতক্ষণে শর্করা নিয়ে কথা বলছি, আমিষ নিয়ে কথা বলছি। এখন তুমি বলবা যে ভাইয়া তাইলে এর মধ্যে স্নেহ পদার্থটা কোথায়। অ্যাকচুয়ালি মাংস বা ডিম এগুলোর মধ্যে আমিষ যেমন থাকে, এর মধ্যে কিন্তু আবার স্নেহ পদার্থও থাকে। আমি ধরে নিলাম যে এদের মধ্যে স্নেহ জাতীয় পদার্থ আছে, মানে চর্বি, স্নেহ বা চর্বি, এটাও এদের মধ্যে পাওয়া যাচ্ছে। তার মানে দেখো আমাদের সারাদিনের খাবারে কিন্তু শর্করা পাইলাম, আমিষ পাইলাম, স্নেহ বা চর্বি জাতীয় খাবারও পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো আর কি কি পাইলাম, সবজি, শাক, ভর্তা। ভেরি ইম্পর্টেন্টলি খেয়াল করবা, এই সবজি শাকের কথা যে আমরা বলতেছি এগুলাতে মূলত কি হয়, শাকসবজি তো উদ্ভিদ থেকে পাই, তাই না। এগুলো মূলত আঁশ জাতীয় খাবার। কি খাবার, আঁশ জাতীয় খাবার। এই আঁশ জাতীয় খাবারের একটা খুব ভালো কার্যকারিতা আছে, সেটা আমরা একটু দেখব। আঁশ জাতীয় খাবার বা ইংলিশে এটাকে আমরা বলতে হইলে এটাকে বলতে পারি রাফেজ। আঁশ জাতীয় খাবার বা রাফেজ। এই গেল আমাদের মোটামুটি খাবারের অনেকগুলা উপাদান এর মধ্যে চলে গেছে। আচ্ছা, এইটা নিয়ে একটু কথাবার্তা বলি যে আঁশ জাতীয় খাবার বা রাফেজের আসলে একটা খুব ভালো ভূমিকা আছে। আচ্ছা, একজন বলছে ভিটামিন, ভেরি গুড। ওর একটু পরে আমি জিজ্ঞেস করতাম, সামিয়া ইসলাম সিং, ভেরি গুড, আমরা আসতেছি ওই জায়গাতে। আচ্ছা, এরপরে পানি আর লবণ, এটা আমরা কম বেশি সবাই জানি, খাবারে রান্না করার সময় এমনি পানি লবণ এটা অটোমেটিক্যালি চলে আসে, আমরা পানি আলাদা করেও খাইতে পারি। এখানে দেখো আমাদের তাইলে কয়টা উপাদান চলে গেছে, আমরা যদি এখান থেকে বলি এই 1 2 3 4 5 6, বলতো আর কোন উপাদান কি বাকি আছে এখানে, আমাকে একটু বলো তো সবাই, এখানে কি আর কোনো খাবারের উপাদান বাকি আছে যেটা নিয়ে একটু কথা বলা উচিত। একটু চিন্তা করে দেখো তো, আমাদের খাবারে খুব কমনলি একটা জিনিস আমরা মেনশন করি, সেটা একটু আগেই সামিরা বলে দিছে, সেটা কি, সেটা হচ্ছে ভিটামিন। এই খাবারগুলোর মধ্যে ভিটামিনটার আলাদা করে হয়তো আমরা বলি নাই, কিন্তু খাবারের মধ্যে ভিটামিনটা থাকাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিটামিনটা নিয়ে আমাদেরকে খুব ভালোভাবে কনসার্ন থাকতে হবে। খাবারে যদি ভিটামিনের কোনো কারণে অভাব হয়, তাহলে যে সমস্যাটা হয় যে আমাদের দেহে বিভিন্ন রকমের ভিটামিনের অভাবজনিত রোগ দেখা দেয়, সেটাও আমরা আজকে দেখবো যে ভিটামিনের অভাব হইলে কি কি রোগ হইতে পারে।
সো ভেরি ইম্পর্টেন্টলি এটার কথা যেহেতু সবার শেষে বলছি, মোস্ট ইম্পর্টেন্টলি এটাকে আমরা ফোকাস করলাম, কারণটা হচ্ছে ভিটামিনের অভাব হইলে দেহে বিভিন্ন রকমের রোগ দেখা দিবে। এই ভিটামিনটা আমরা শাকসবজি থেকে পাইতে পারি, ছোট মাছ থেকে পাইতে পারি, ডিম থেকে পাইতে পারি, মাছ মাংস থেকেও পাইতে পারি। হ্যাঁ, সো ভিটামিনটা বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, বাট ভিটামিনটা থাকাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই হচ্ছে মোটামুটি আমাদের অনেকগুলো কথাবার্তা আমরা বললাম। এটা হচ্ছে খাবারের জাস্ট কি কি উপাদান হইতে পারে সেটা নিয়ে একটা লিস্ট বা আইডিয়া আমরা এখান থেকে জেনারেট করলাম। এইবার আমরা একটু ঝটপট আমরা যে খাবারগুলা খাই সবচেয়ে বেশি, মানে শর্করা জাতীয় খাবার, সেইটাতে একটু চলে যাব, এর গঠনটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ওকে, সো শর্করা জাতীয় খাবার দেখো, এখান থেকে আমরা দেখতেছি আটা, তারপর প্লেটের মধ্যে চাল বা ভাত আছে, এখানে গম, আলু। আমরা প্রতিদিন যে রুটি ভাত বা হচ্ছে তোমার মেইন যে ফুডটা আমাদের, হ্যাঁ, সেটা কিন্তু এই শর্করা। তো শর্করা জাতীয় খাবারটাই আমরা দিনে সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করি, কারণ আমাদের দেহে শর্করার প্রয়োজনটাও অনেক বেশি। এখন প্রশ্নটা হচ্ছে, ভাইয়া এই যে শর্করা জাতীয় খাবার আমি খাচ্ছি, এটার গঠনটা কি বা এটা দেহে আমার কি কাজ করতেছে, সেটা আগে আমার জানাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা একটু আমাকে বলো তো, আমাদের দেহে শ্বসন প্রক্রিয়ায় কিসের প্রয়োজন হয়? মানে আমরা যে শ্বসনের মাধ্যমে শক্তি পাই, রাইট? আমরা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কি পাই? শক্তি পাই, যে শক্তি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন সকল কাজকর্ম সমাধান করি। এখন এই যে শক্তিটা আমরা পাই, সেটা কিসের থেকে পাই? অবশ্যই খাবার থেকে পাই। এখন সেই খাবারের কোন পার্টটা শ্বসন প্রক্রিয়ায় মূলত ভূমিকা রাখে, সেটা কি আমাকে একটু বলতে পারবা? সেটার নামটা আমাকে একটু বলে ফেলো তো ঝটপট। আমরা বলি হচ্ছে সবচেয়ে সরল শর্করা। এই সবচেয়ে সহজ সরল শর্করাটার নামটা একটু আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, যেটা শ্বসন প্রক্রিয়ায় কাজে লাগে। আচ্ছা, একজন বলছে ভাই সয়া কি রকমের খাবার? সয়া তো আমরা আসলে সরাসরি কম খাই, বাট সয়া থেকে তো তেল পাই মূলত। হ্যাঁ, স্নেহ জাতীয় পদার্থটা মূলত আহরণ করে, আর কিছু ভিটামিন ই পাওয়া যায়। অক্সিজেন, ইশতিয়াক বলছে ভেরি গুড। গ্লুকোজ, সাদিয়া বলতেছে অক্সিজেন। হ্যাঁ, শ্বসন প্রক্রিয়া অক্সিজেন লাগে, বাট সেই অক্সিজেন তো আমরা খাবার থেকে পাই না। ভেরি গুড। সামিয়া ইসলাম সিং বলছে গ্লুকোজ, শর্করা। ভেরি গুড। সাইমা বলছে, ওয়াফি বলছে গ্লুকোজ। ভেরি গুড। তার মানে শ্বসন প্রক্রিয়ায় যে শক্তিটা আসে, সেটার একটা মূল ঘটনাটায় মূল একটা ভূমিকা হচ্ছে কার? গ্লুকোজের। ঠিক আছে, গ্লুকোজ, বা বাংলায় যদি লিখি আমরা গ্লুকোজ। তোমরা টিভিতে সবসময় অ্যাড দেখো না, যে একদম খেলতে খেলতে হাঁপায় গেছে, তারপরে একটা ওই যে কি গ্ল্যাক্সোস জিটি না কি কি খাইলো, সাথে সাথে তরতাজা হয়ে আবার দৌড়ানো শুরু করলো। এই যে খায়, এই তোমার খেলার সময় যেই তোমার এই যে খাইলো, সেটা গ্লুকোজ বলি আমরা, মূলত গ্ল্যাক্সোস জি নামে অনেকেও চিনো, বাট সেটা মূলত কিন্তু গ্লুকোজ। সেই গ্লুকোজটা খাওয়ার সাথে সাথে বডি এনার্জি পায়। তার মানে আমাদের দেহে শ্বসন প্রক্রিয়া যে শক্তিটা আমরা পাই, সেটা কিন্তু মূলত পাই কোত্থেকে? সেটা মূলত পাই গ্লুকোজ থেকে। আচ্ছা, এবার একটু আমরা আরেকটা জায়গায় ফোকাস করি। এই গ্লুকোজটাকে আমরা বলি শর্করা, অথবা ইংলিশে আমরা এটাকে বলি কার্বোহাইড্রেট। কি বলি খেয়াল করবা সবাই? হ্যাঁ, কার্বোহাইড্রেট। আচ্ছা, এই কার্বোহাইড্রেট কথাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সবাই একটু ভালো করে খেয়াল করবা। কার্বো কথাটার মানে হচ্ছে এটা কার্বন থেকে আসছে। ঠিক আছে, কি থেকে আসবে? কার্বন থেকে। আচ্ছা, হাইড্রেট কথাটার মানে হচ্ছে এইটার সাথে হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। একটু খেয়াল করো তাহলে, কার্বো মানে এখানে কার্বন থাকবে, আর হাইড্রেট মানে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে। তো আমরা এবার যদি একটু খেয়াল করি যে গ্লুকোজের সংকেতটা কি হয়। গ্লুকোজের সংকেতটা হয়, সবাই একটু এটা নোট করবা, এটা লাগবে, C6H12O6। সবাই এটা একটু লিখে রাখো, গ্লুকোজের সংকেতটা হচ্ছে C6H12O6। আচ্ছা, একটু খেয়াল করো তো নামের সাথে কি আদৌ এটার মিল হয়েছে কিনা। শর্করা বা কার্বোহাইড্রেটে মূলত কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। দেখো, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। তো এই যে আমরা গ্লুকোজের সংকেত লিখলাম, এটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এবং ধরো তুমি একটা শর্করা সবচেয়ে ছোট, সবচেয়ে সিম্পল যে ভার্সনটা পাবা
সবচেয়ে ছোট সবচেয়ে সিম্পল যে ভার্সনটা পাবা সেটা হচ্ছে এই গ্লুকোজটা। তার মানে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র একক, শর্করার সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে তোমার এটা, সবচেয়ে ক্ষুদ্র একক। একদম সিম্পল, একদম ছোট, একদম ক্ষুদ্র যে এককটা আমরা পাইতে পারি শর্করা থেকে, সেটা হচ্ছে গ্লুকোজ, হচ্ছে তার একটা রিপ্রেজেন্টেশন। এখন এই গ্লুকোজটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে এক শর্করা, মানে সবচেয়ে ক্ষুদ্র একটা ইউনিট। একটু বুঝার চেষ্টা করো, একটু বুঝার চেষ্টা করো বিষয়টা। হ্যাঁ, এবার একটু দেখো, আমরা এবার একটা, যেহেতু বেসিক জিনিসটা বুঝে ফেলছি, এবার সহজেই জিনিসটা বুঝে ফেলবো। C6H12O6, এইটা হচ্ছে ধরো একটা গ্লুকোজ। আচ্ছা, তারপরে আবার এখানে লিখি C6H12O6, তাহলে আরেকটা গ্লুকোজ। তারপরে আবার লিখি C6H12O6, এবার ধরো হইল আরেকটা গ্লুকোজ। ওকে, তো একটু খেয়াল করো, প্রথমে আমরা একটু এইটার দিকে তাকাই। এই দুইটাকে একটু ভুলে যাই, আপাতত এই দুইটা ধরো নাই, এই দুইটা ধরো আপাতত নাই, এই দুইটা বাদ, এই দুইটা বাদ। একটু খেয়াল করো, শুধু আমার কাছে একটা আছে। যখন শুধু আমার কাছে একটা থাকবে তখন আমি বলবো এটাকে কি, এক শর্করা। খেয়াল করো, আমার কাছে এখন শুধু এই একটাই আছে, শুধু একটা নিয়ে যখন আমি কথা বলতেছি তখন আমরা সেটাকে বলবো এক শর্করা। আচ্ছা, আমি একটু মুছেই দিই এই জিনিসটা, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে, নাইলে একটু কনফিউজ হয়ে যাবে। ওকে, তো যখন শুধু একটা গ্লুকোজ থাকতেছে বা একটাই হচ্ছে তোমার ক্ষুদ্র একক, তখন সেটাকে আমরা বলি এক শর্করা। ঠিক আছে, শুধুমাত্র এক শর্করা। আচ্ছা, যখন এইটার সাথে আমি আরেকটা গ্লুকোজকে যুক্ত করব, মানে এইটার সাথে এখন আমি কানেক্ট করব আরেকটা গ্লুকোজকে, C6H12O6, এই গ্লুকোজটাকে যখন আমি কানেক্ট করব, দুইটাকে একসাথে যদি আমি কানেক্ট করি, তখন এইটাকে আমরা বলবো, দুইটাকে একসাথে যখন আমরা রাখবো এইটাকে আমরা তখন বলবো দ্বি শর্করা বা দুইটা শর্করা বলে আমরা এটাকে বলতেছি দ্বি শর্করা। তাহলে একটা হইলে এক শর্করা, দুইটা হইলে দ্বি শর্করা। এরকম যদি আরেকটা গ্লুকোজ আমরা এপাশ দিয়ে লিখি বা আরো যদি লিখতে থাকি, তখন এটাকে আমরা বলবো বহু শর্করা। তখন আমরা এটাকে কি বলবো, তখন এই সবগুলাকে একসাথে বলবো বহু শর্করা। তার মানে অনেকগুলা শর্করা এখানে একসাথে হয়েছে বলে এটাকে আমরা বলতেছি বহু শর্করা। তাহলে দেখো, একটা গ্লুকোজ হইলে এক শর্করা, দুইটা হইলে দ্বি শর্করা, আরো হইলে বহু শর্করা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা যা হচ্ছে সবগুলাই হচ্ছে বহু শর্করা। তার মানে আমরা যখন একটা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলি, তখন কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশনটা আমাদেরকে জানতে হবে, সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে আমরা দেখে ফেলছি। এই হচ্ছে আমাদের সেই ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশনটা জানাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের শর্করার মূল পড়াশোনা। সো খেয়াল করো, মনোস্যাকারাইড, এক শর্করাটাকে বলে মনোস্যাকারাইড, যেটা হচ্ছে মূলত গ্লুকোজ। এটা কোথায় কোথায় পাওয়া যায় এই জিনিসটা একটু খেয়াল করবা। এই পার্টটা হচ্ছে খুব বেশি এমসিকিউতে অনেক কমনলি আসে। দেখো, বায়োলজিতে যে জিনিসটাকে তোমরা সবচেয়ে বেশি নেগলেক্ট করো সেই জিনিসটা হচ্ছে এমসিকিউ। তোমরা মনে হয় যে ভাই এমসিকিউ এমনি পাবো, এই চারটা অপশনের মধ্যে একটা দাগায় দিলে ঠিক হয়ে যাবে। বাবারা, চারটা অপশনের মধ্যে যদি তুমি একটা দাগায় দাও, রাইট অপশনটাও হইতে পারে, রং অপশনটাও দাগায় দিয়ে আসতে পারো। আন্দাজে দাগাইলে যেটা হয়, তোমার কাছে মনে হয় এটা তো ঠিকই আছে, কিন্তু ঘটনাটা যেটা হয় যে বায়োলজি এমসিকিউ গুলার যে তোমার অপশন গুলো অনেক সময় ক্লোজ থাকে, সেই অপশনটা যখন ক্লোজ হয়ে যায় তখন গিয়ে তোমরা ধরাটা খাও। তো এমসিকিউতে তোমার যেই জায়গা থেকে প্রশ্ন আসে এগুলো খুব কমন, মানে এই চ্যাপ্টারে ধরো এই 5-7টা টপিক আছে, এগুলো থেকে খুব কমনলি প্রশ্ন আসে, কমন। তো সেই পার্ট গুলো যদি তুমি মিস করে চলে যাও, তোমার কিন্তু রিস্কি জোনে চলে যাওয়ার যে প্রবণতা সেটা অনেক বেশি। সো মাঝে মাঝে যখন পড়ার সময় আমি বলবো যে এই পার্টগুলো থেকে এমসিকিউ আসে, সেটাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। যেমন তোমার উৎসগুলা,
এক শর্করা বা মনোস্যাকারাইডের উৎস কি, দ্বি শর্করা বা তোমার বহু শর্করার উৎস কি বা উদাহরণ কি, এগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসে। সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এক শর্করা কি, দ্বি শর্করা কি বা বহু শর্করা কি, এবং এদের উৎস বা উদাহরণগুলো আশা করি এখান থেকে তুমি দেখে বুঝে নিতে পারতেছো। আচ্ছা, এইখান থেকে এবার একটু বহু শর্করাটা খেয়াল করো। বহু শর্করাতে আমি যেটা বলছি, তোমার 4, 5, 6 গ্লুকোজ বা তোমার গ্লুকোজ ছাড়া অন্যান্য আরো অনেক তোমার হচ্ছে এক শর্করা আছে। মূলত তোমাদের লেভেলে আমরা খালি গ্লুকোজটা সম্পর্কেই পড়বো। তো গ্লুকোজটা যখন তোমার অনেকগুলো গ্লুকোজ যখন একসাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলি পলিমার। পলি মানে কি অনেকগুলো, যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে বহু শর্করা বা পলিস্যাকারাইড। সবসময় মনে রাখবা পলি কথাটার মানেই হচ্ছে বহু। বহু মানে অনেকগুলো যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে বলে পলি। ঠিক আছে, সো এটা হচ্ছে মূলত বহু শর্করা বা পলিস্যাকারাইড। তো উৎসটা আসলে কি কি আমরা একটু খেয়াল করি। চাল, আটা, আলু, বেসিক্যালি আমরা যে খাবারগুলা খাই সেই খাবারগুলোই হচ্ছে মূলত বহু শর্করা। হ্যাঁ, তো বহু শর্করা হচ্ছে আমরা যে মূল যে খাবার, ধর আমি ভাত খাইলাম, আমি আলু খাইলাম, আমি রুটি খাইলাম, যা কিছু খাইলাম, এই সবগুলাই অ্যাকচুয়ালি বহু শর্করা। এখন আমাদের এই চ্যাপ্টারের একটা মেইন পার্ট হচ্ছে পরিপাক। এই যে তোমরা এই পার্ট গুলা যখন বুঝো না ঠিক মতো, হ্যাঁ, অনেকের কাছে মনে হইতেছে যে ভাইয়া এগুলো খাবার নিয়ে পড়াইতেছে, আম, জাম, আলু, কাঁঠাল, এগুলা পরে আমার কি হবে। পরিপাক যখন পড়াই আমরা, তুমি বুঝোই না যে শর্করা জাতীয় খাবার আসলে গঠনটা কি। যখন তুমি শর্করা জাতীয় খাবারের গঠনই পারো না, তখন ওই খাবারটা জটিল গঠন থেকে কিভাবে সরল গঠনে ভাঙে সেটাই তুমি বোঝো না। তখন তোমার যেটা হয় যে মনে হয় যে ভাইয়া এটা আবার কি। কিন্তু তুমি যখন খাবারের গঠন পড়ছো তখনই কিন্তু তোমার পরিপাকের অর্ধেক পড়া হয়ে গেছে। কারণ এই যে জটিল শর্করা বা বহু শর্করা, এটা আমার দেহে কোনো কাজে লাগবে না। তুমি খাইছো কিন্তু ভাত, খাইছো কিন্তু রুটি, এই ভাত বা রুটি কিন্তু তোমার দেহে কোনো কাজ করবে না। করবে কে? করবে হচ্ছে তোমার ওই গ্লুকোজ। তার মানে খাবারটা ভেঙে কোথায় যাইতে হবে, আগে সহজ শর্করা বা এক শর্করায় ভাঙবে, তারপরে তোমার দেহ এটাকে কাজে লাগাইতে পারবে। তুমি যদি খাবারের গঠনটাই ঠিক মতো না বুঝো, তাহলে কিন্তু তুমি পরিপাক এমনিতেই বুঝবা না। তাহলে পরিপাক বোঝার আগের স্টেপটা হচ্ছে যে খাবারটা তুমি খাচ্ছ সেটা গঠনটা তোমাকে জানতে হবে। যদি খাবারের গঠনই না বুঝো তাহলে তো তুমি খাবারের পরিপাক এমনিতেই বুঝবা না। আমরা না বেসিকটা যখন মিস করে চলে যাই তখন ওই খালি পরিপাক পড়তে হবে, পরিপাক থেকে প্রশ্ন আসবে, বাবা তুমি তো খাবারের গঠনই ঠিক মতো বুঝো নাই। পরিপাক যখন পড়াবে তখন তুমি এর আগা মাথা কিছুই বুঝবা না, জোর করে খালি সব মুখস্থ করবা, তখন তোমার আর মাথায় আশেপাশে কিছুই ঢুকবে না। তো এই জন্য বেসিকটা থেকে যখন তুমি পড়া শুরু করবা, একদম খাবারের গঠনটা যখন তুমি জানবা, পরিপাক অর্ধেক পড়া তোমার হয়ে গেছে। কারণ তুমি এখন অলরেডি জানো যে একটা খাবারের গঠনে এক শর্করা থাকে, বহু শর্করা থাকে, দ্বি শর্করা থাকে। বহু শর্করাটা তোমার দেহে কাজে লাগবে না, সেটা ভেঙে কিসে পরিণত হইতে হবে, সরল শর্করা। অলরেডি কিন্তু তুমি জানো, তুমি যখন ভাত খাবা, তুমি যখন রুটি খাবা বা শর্করা জাতীয় খাবার খাবা, সেটা সবার আগে ভেঙে গ্লুকোজে পরিণত হইতে হবে। এই জন্য প্রত্যেকটা খাবারের গঠন যদি তুমি ভালো করে বুঝো, তোমার জন্য পরবর্তীতে পরিপাক প্রক্রিয়াটা এমনিতেই অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম? বুঝলাম যে শর্করা শ্রেণী বিভাগে তিনটা পার্ট। একটা শর্করার এক শর্করা বা শুধুমাত্র সবচেয়ে সহজ সরল শর্করা যেটা, সেটা। তারপর হচ্ছে দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড। ডাই কথাটার মানে সবসময় কিন্তু দুই। দ্বি শর্করা এবং তারপরে হচ্ছে বহু শর্করা। তুমি দ্বি শর্করা গ্রহণ করো কিংবা বহু শর্করা গ্রহণ করো, সেটা তোমার দেহে কোনো কাজে লাগবে না। তো এই জিনিসটা একটু নোট করে নিবা যে বহু শর্করা অথবা দ্বি শর্করা মানব দেহে সরাসরি কোনো কাজে লাগে না। মানব দেহে সরাসরি কোনো কাজে লাগে না। তাহলে এখন কথাটা হচ্ছে, যদি এই দ্বি শর্করা বা বহু শর্করা মানব দেহে সরাসরি কোনো কাজে না লাগে, তাহলে কি হইতে হবে? এই বহু শর্করা বা দ্বি শর্করাকে কিসে পরিণত হয়? সরল শর্করা। মূলত যেটা হচ্ছে গ্লুকোজ এ পরিণত হয়।
পরিপাকের মাধ্যমে। তার মানে খাবার পরিপাকের একটা মূল উদ্দেশ্য হচ্ছে খাবারের জটিল গঠনটাকে সরল গঠনে পরিণত করা। এই পরিপাকের মাধ্যমেই জটিল শর্করাগুলো সব সরল শর্করা বা গ্লুকোজে রূপান্তরিত হয়। সবাই বুঝতে পারছি আমরা এই জিনিসটা, যে শর্করাটা কিভাবে কাজ করে বা শর্করার গঠনটা কি, বা আমার দেহে শর্করাটা আসলে কিভাবে ভূমিকা রাখে। কার্বোহাইড্রেট থেকে হাইড্রোজেন অক্সিজেন কিভাবে বের করলেন ভাই, একটু বুঝায় দেন। কার্বোহাইড্রেট নামটা থেকেই আসলে তুমি সবকিছু বের করে ফেলতে পারবা। আমি যদি এখানে লিখি কার্বো, এই কার্বো কথাটা আসছে কোত্থেকে বলতো? কার্বন থেকে। কার্বনের এনটা মুছে দিয়ে হচ্ছে কার্বো, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা কার্বনকে রিপ্রেজেন্ট করে। তারপরে হচ্ছে হাইড্রেট। হাইড্রেট কথাটা মানে পানি, হাইড্রেট হচ্ছে পানির সাথে সম্পর্কযুক্ত। পানিতে কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। সো হাইড্রেট কথাটার সাথে সংযুক্ত হচ্ছে কে? হাইড্রোজেন এবং অক্সিজেন। সো কার্বন, তার সাথে হাইড্রোজেন, তার সাথে অক্সিজেন, এটা হচ্ছে মূলত কার্বোহাইড্রেটের গঠন। কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস অক্সিজেন। সেটা তুমি বুঝবা কিভাবে? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ এর গঠন। এই হচ্ছে মোটামুটি শর্করা। সবাই বলো তো শর্করাটি কি বুঝতে পারছো? শর্করা নিয়ে কারো কোনো সমস্যা আছে? সবার কাছে ক্লিয়ার? যদি শর্করাটা সবার কাছে ক্লিয়ার হয়, এবার তাহলে আমরা আমিষে চলে যাই। সবার কাছে ক্লিয়ার হলো বলো তো, যে সবাই ভাইয়া বুঝতে পারছি। এটা কিন্তু খুবই বেসিক। এরপরে আমরা মেইনলি পরিপাক প্রক্রিয়া পড়বো। এই পরিপাক প্রক্রিয়া যদি তুমি এই জিনিসটুকু না বুঝো, না পারো, তখন কিন্তু তুমি বড় মানে খুব বড় একটা ধাক্কা খাবা। তখন মনে হবে যে ভাই এটা তো বুঝতেছি না, মুখস্থ করি। কিন্তু খেয়াল করে দেখো, যদি তুমি শর্করার গঠনটা বুঝো, তুমি পরিপাক প্রক্রিয়াটা অর্ধেক এমনিতেই বুঝে গেছো। সবাই বলো তো বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি গুড। উম্মে হাবিবা বলছে ক্লিয়ার। বাকিদের কাছে ক্লিয়ার? ওকে, এটা জিনিসটা খুবই সহজ। আবারও বলে দেই, বহু শর্করা, দ্বি শর্করা। যেমন আমি এখানে যে টেবিলটা দেখাইছি, সেই টেবিলটা আরেকবার একটু দেখাই। প্রথম কথা হচ্ছে এক শর্করা মানে সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে সিম্পল যে গঠনটা, সেটাকে আমরা বলি হচ্ছে এক শর্করা, যেটা হচ্ছে মূলত গ্লুকোজ। তো এই গ্লুকোজের কোথায় কোথায় পাই আমরা গ্লুকোজ? আমরা যে ফল খাই, আমরা যে তোমার মধু খাই, এটার মধ্যে মূলত পাওয়া যায় সহজ সরল শর্করা, যেটা সেটা হচ্ছে গ্লুকোজ। আর দ্বি শর্করাটা হচ্ছে মূলত আরেকটু জটিল। মানে ধরো একটা গ্লুকোজ, সেটা যদি আরেকটা গ্লুকোজের সাথে যুক্ত হয়, যেটা আমি তোমাদেরকে এই জায়গাটায় দেখাইছি, দেখো এই একটা গ্লুকোজ, এটা কি একটা গ্লুকোজ, এটা যখন শুধু একটা গ্লুকোজ, তখন এটা হচ্ছে সহজ বা একদম সরল এক শর্করা। এই একটার সাথে যখন আরেকটা গ্লুকোজ যুক্ত হয়, তখন এটা হয় দুই বা দ্বি শর্করা। যখন এই শর্করাটার মধ্যে আরেকটা গ্লুকোজ বা আরো একাধিক যদি যুক্ত হয়, 3, 4, 5 যতটাই থাকুক, তখন এটা হয়ে যাবে বহু শর্করা। তাহলে এক শর্করা হচ্ছে একটা গ্লুকোজ, দ্বি শর্করায় দুইটা, আর বহু শর্করায় 3, 4, 5 যতটা আছে ততটা থাকতে পারে। আমরা যে খাবার খাই সেগুলো হচ্ছে, ধরো ভাত খাইলাম, সেটা কি? সেটা একটা বহু শর্করা। বহু শর্করা তো আমাদের কাজে লাগবে না, সেটাকে কিসে ভাঙতে হবে? এক শর্করায় ভাঙতে হবে। এই ভাঙার প্রক্রিয়াটাই হচ্ছে পরিপাক প্রক্রিয়া, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে পড়বো। তো এটা হচ্ছে একটা সামারি দিলাম, যে কার্বোহাইড্রেটে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। উদাহরণ হচ্ছে গ্লুকোজ। আর এই যে তোমার এক শর্করাটা যখন অনেকগুলা এক শর্করা বা গ্লুকোজ পাশাপাশি যুক্ত হয়, তখন আমরা সেটাকে বলি বহু শর্করা। সেই বহু শর্করাটা আমার দেহে সরাসরি কাজে লাগে না, মানে এটা আমার দেহ কোনো কাজে লাগাইতে পারে না। তুমি খাবা, সেটা তোমার কোনো কাজে লাগবে না। সেটা ভেঙে কিসে পরিণত হইতে হবে? গ্লুকোজ বা সরল শর্করায় পরিণত হইতে হবে। হইলে তখন সেটা আমার দেহে কাজে লাগবে। তাহলে আমার দেহে কাজে লাগবে শুধুমাত্র সরল শর্করা বা গ্লুকোজ। এইটা হচ্ছে তোমার মেইন
শর্করার কনসেপ্টটা। ঠিক আছে, তারপরে আমরা একটু আমিষে চলে আসি। আমিষ জাতীয় খাবারে আমরা এতক্ষণ ধরে বলছি তোমার শর্করাতে কার্বন থাকে, তার সাথে হাইড্রোজেন থাকে, তার সাথে অক্সিজেন থাকে। আর আমিষ জাতীয় খাবার একটা স্পেসিফিক উপাদান থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। এটা কিন্তু আমাদের দেহের অনেক গাঠনিক উপাদানের একদম মেইন পার্ট হিসেবে কাজ করে। তার মানে আমিষ জাতীয় খাবারে একটা এক্সট্রা কি থাকে, একটা নাইট্রোজেন থাকে এক্সট্রা, এবং আমিষ জাতীয় খাবারের এই নাইট্রোজেনটা আমাদের দেহের বিভিন্ন গাঠনিক উপাদান হিসেবে ভূমিকা রাখে। তুমি বলবা যে ভাইয়া কি কি উপাদান আছে যেটার মধ্যে নাইট্রোজেন লাগতে পারে? যেমন আমাদের প্রাণী দেহের মধ্যে খুব কমন একটা উপাদান হচ্ছে, একদম ভাইটাল একটা উপাদান হচ্ছে ডিএনএ। এই ডিএনএ তৈরির জন্য কিন্তু নাইট্রোজেনের ভূমিকা বা নাইট্রোজেনের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। এখন এই ডিএনএ গঠনের জন্য কিন্তু নাইট্রোজেনটা মাস্ট। তার মানে এইখান থেকে যদি তুমি খেয়াল করো যে আমরা এখান থেকে যে উপাদানগুলোর কথা বলছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তার সাথে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা ডিএনএ এর গাঠনিক উপাদান। এখন যদি ডিএনএটা তুমি ঠিকঠাক আমাদের দেহে তৈরি না হয়, আমাদের দেহের কোষ বিভাজন হবে না। কোষ বিভাজন যদি ঠিক মতো না হয়, তাহলে আমাদের দেহের বৃদ্ধি হবে না। তাহলে আমাদের দেহে বৃদ্ধি না হইলে তো আমরা কখনো ধরো এই যে ছোট থেকে বড় হইলাম, সেটা হবে না, তাহলে বৃদ্ধি হবে না। তাহলে বৃদ্ধিটা যদি বন্ধ হয়ে যায়, কোষ বিভাজনটা যদি না হয়, তাইলে কিন্তু আমাদের দেহ আস্তে আস্তে একদম স্থবির হয়ে পড়বে। তার মানে এই আমিষ জাতীয় খাবারের গুরুত্ব কিন্তু আমাদের দেহে অনেক 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 বেশি। যদি আমিষ জাতীয় খাবার এটা ঠিকঠাক ভাবে গ্রহণ না করে, শুধু যে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলেই হবে এমন না, আমাদের বিভিন্ন রকমের কিন্তু প্রোটিন বা আমিষের দরকার হয়। যেমন সবচেয়ে উৎকৃষ্ট একটা আমিষ জাতীয় খাবার হচ্ছে কিন্তু ডিম। ডিমের মধ্যে মোটামুটি সব প্রয়োজনীয় এই প্রোটিন বা আমিষ কিন্তু পাওয়া যায়। সো এখান থেকে তুমি ডিম বলতে পারো, মাছ বলতে পারো, মাছ অনেকটা উৎকৃষ্ট আমিষ, বাট ডিমটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট আমিষ হচ্ছে ডিম। সো প্রতিদিনই তোমার আসলে অন্তত একটা থেকে দুইটা ডিম খাওয়াটা ভেরি মাচ নেসেসারি। সো তুমি যদি প্রতিদিনের ওই আমিষের চাহিদাটা পূরণ করতে চাও, তাহলে কিন্তু তোমার জন্য ডিম খাওয়াটা একদম একটা নেসেসারি পর্যায়ে পড়ে। সো কেন, সেটাই আমরা এখান থেকে বললাম যে মূলত আমিষটা হয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তার সঙ্গে আরেকটা উপাদান, সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের দেহের বিভিন্ন গঠনের জন্য। এখন আমরা একটু দেখি যে আসলে তোমার আমিষ জাতীয় খাবার বা এই প্রোটিনটা আসলে কি দিয়ে তৈরি। তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। খাদ্যের পরিপাক যখন আমরা পড়বো, তখন দেখবা তুমি এই কথাবার্তাগুলাই আবার আসতেছে। প্রোটিনের মূলত গাঠনিক উপাদানটা হচ্ছে প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি খেয়াল করো সবাই, অ্যামিনো অ্যাসিড, বা বাংলায় লিখলেও আমরা এইভাবেই লিখি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, প্রোটিন অসংখ্য কি দিয়ে তৈরি, অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তার মানে ধরো এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড 1 নাম দিলাম। তারপরে এই পাশে আরেকটা অ্যামিনো অ্যাসিড আছে, এটা ধরো অ্যামিনো অ্যাসিড 2 নাম দিলাম। তারপরে ধরো এখানে আরো অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড 3 নাম দিলাম। তারপরে ধরো এখানে আরো অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড, এটা নাম দিলাম 4। এই দেখো এইভাবে অসংখ্য, আগে যেরকম অনেকগুলো গ্লুকোজ একসাথে যুক্ত হচ্ছিল, এবার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে একসাথে। এর আগে যেটা ছিল সেটা কি ছিল, অসংখ্য গ্লুকোজ, আর এবার হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করতেছে। তার মানে একটা প্রোটিনকে যখন আমি ভাঙবো, ভাঙার পরে আসলে আমি কি পাবো, ভাঙার পরে আমি পাবো অনেকগুলা অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, সো প্রোটিন ভাঙলে আসলে কি পাওয়া যায়, প্রোটিন ভাঙলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিন কি দিয়ে তৈরি, প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিনের গাঠনিক উপাদান কি কি,
এলিমেন্টস পাওয়া যায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তার সঙ্গে নাইট্রোজেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন। কেন নাইট্রোজেন সবচেয়ে ইম্পর্টেন্ট? তার কারণটা হচ্ছে নাইট্রোজেনটা আমাদের দেহে বিভিন্ন রকমের গাঠনিক উপাদানে হেল্প করে বা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। যেমন তুমি বলতে পারো যে ভাই কোথায় আপনি প্রোটিনের উপাদানের কথা বলবেন, এবং আমাদের ত্বক বলি বা আমাদের চুলের কথা বলি, চুলে একটা প্রোটিনের নাম হচ্ছে কেরাটিন প্রোটিন। কি নাম? কেরাটিন। এই কেরাটিন প্রোটিন যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে চুলের যে গঠনটা সেটা একদম ভঙ্গুর হয়ে যায়। তো এরকম আমাদের ত্বক বলি, তারপরে আমাদের নখ, চুল, এরকম প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু গাঠনিক উপাদান হিসেবে প্রোটিন থাকে। এই প্রোটিনটা হচ্ছে মূলত কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। সো প্রোটিন বা হচ্ছে এই আমিষ জাতীয় খাবারের মূল কাজটা হচ্ছে দেহের গঠনে ভূমিকা রাখে, দেহ গঠনে ভূমিকা রাখে। সবাই কি আমিষ জাতীয় খাবারের বেসিক গঠনটা বুঝতে পারছি? তার মানে যখন তুমি প্রোটিন খাবা, প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম খাইলা, তারপর হচ্ছে মাছ খাইলা, এটা তুমি কি হিসেবে খাবা? প্রোটিন। তোমার দেহের ভিতরে যখন এটা যাবে, এটা ভেঙে আসলে কিসে পরিণত হবে? এরকম এক একটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। তার মানে প্রোটিনটা হচ্ছে পুরাটাকে একসাথে প্রোটিন বলতেছি, বাট আমার প্রত্যেকটা প্রোটিন গঠন হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিড দিয়ে। তার মানে আমার দেহে যখন প্রোটিনটা ভাঙবে, পরিপাক হবে, তখন এই অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর থেকে কি হয়ে যাবে? অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই অ্যামিনো অ্যাসিড গুলো বিচ্ছিন্ন হয়ে গিয়ে তখন এটা আমার দেহ কাজে লাগাতে পারবে। তাছাড়া যখন এইভাবে একজন আরেকজনের সাথে যুক্ত অবস্থায় বা প্রোটিন হিসেবে থাকে তখন কিন্তু এটা আমার দেহে কাজে লাগে না। ঠিক যেমন আমার দেহে গ্লুকোজ ভাঙা না পর্যন্ত কাজে লাগতো না, ঠিক একইভাবে এখানে যদি অ্যামিনো অ্যাসিড ভেঙে না যায়, মানে এই যে মাঝখানের যে জোড়াটা যদি না ভাঙে, তাইলে কিন্তু এটা আমার দেহে কাজে লাগবে না। তার মানে প্রোটিন কখন বলবো? যখন এটা একটা আরেকটার সাথে জোড়া লাগানো অবস্থায় থাকবে। প্রোটিনটা যখন আমার দেহে যাবে, এটা যখন পরিপাক হবে, তখন এই জোড়াগুলা ভেঙে যাবে, ভেঙে অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এই আলাদা হওয়া অ্যামিনো অ্যাসিড গুলাই আমার দেহে মূলত কাজ করে বা কাজে লাগে। সবাইকে এই পার্টটা বুঝতে পারছি কিনা আমাকে একটু সবাই ইনশিওর করো তো, যে আমরা প্রোটিনের গঠনটা ক্লিয়ার কিনা। সবাই একটু বলো তো যে এই পার্টটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমিষের গঠনটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে প্রোটিনের গঠনে কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে এবং নাইট্রোজেন থাকে। এবং এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান যেটা, সেই সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদানটা হচ্ছে এই নাইট্রোজেন। আচ্ছা, এই নাইট্রোজেনটা কেন আমার দেহে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কারণ একটা একটা করে আমি বলি। আমাদের দেহে যে ডিএনএ এর গঠনটা, সেটাতে আমাদের নাইট্রোজেনের প্রয়োজন হয়। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। কেন? আমাদের দেহে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই পুরাটা গঠনেই মূলত নাইট্রোজেন ভূমিকা রাখে। তাহলে নাইট্রোজেন দিয়েই মেইন যে বেসটা তৈরি হয় ডিএনএ, সেটা তৈরি হয় নাইট্রোজেন দিয়ে। এখন এই নাইট্রোজেনটা তুমি কোত্থেকে পাও? তুমি কি স্নেহ জাতীয় পদার্থ থেকে নাইট্রোজেন পাও? না। তুমি কি শর্করা জাতীয় খাবার থেকে নাইট্রোজেন পাও? না। তুমি শুধুমাত্র নাইট্রোজেনটা পাবা এই আমিষ জাতীয় খাবার বা প্রোটিন থেকে। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে প্রোটিনটা তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং তার সাথে নাইট্রোজেন দিয়ে। এটা হচ্ছে একদম বেসিক কথা। তারপরে আসো, প্রোটিনটা অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এই কথাটার মানেটা কি খেয়াল করো। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এটা একটু খেয়াল করো।
এটার মধ্যে কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, বিভিন্ন রকম গঠনে থাকে বলে আমি একদম কমনলি দেখাচ্ছি না, বাট এই প্রত্যেকটার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, প্রত্যেকটার মধ্যে কমনলি এই গঠনটা থাকবে। এরপরে এই একটা অ্যামিনো অ্যাসিড, যেটাকে আমি বলছি অ্যামিনো অ্যাসিড 1, এই একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে, এরকম আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে, এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হইলে তখন আমরা সেটাকে বলি প্রোটিন। তার মানে প্রোটিনটা হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিড। অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন সেটাকে বলে হচ্ছে কি, তখন সেটাকে বলে হচ্ছে প্রোটিন। সো প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিড একসঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি হয়। আমার দেহে যখন প্রোটিন জাতীয় খাবার, ধর আমি ডিম খাইলাম, এখন ডিম তো প্রোটিন হিসেবে আমার দেহে গেছে, কিন্তু এটা আমার দেহে প্রোটিন হিসেবে কাজে লাগাইতে পারবে না, মানে আমার দেহ প্রোটিনকে সরাসরি কাজে লাগাতে পারে না। প্রোটিনটাকে কিসে ভেঙে যেতে হয়, পরিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডে ভেঙে যেতে হয়। ধরো এই অ্যামিনো অ্যাসিড গুলা যখন পরস্পরের সাথে যুক্ত তখন আমি সেটাকে বলতেছি প্রোটিন। এই প্রোটিনের মাঝখানে যে যোগ হওয়ার যে পার্টটা, যেটা একটা অ্যামিনো অ্যাসিডকে আরেকটার সাথে যুক্ত করছে, সেই বন্ধনটা যখন ভেঙে যায় তখন সেটাকে আমরা বলতেছি এক একটা অ্যামিনো অ্যাসিড। বাট এই অ্যামিনো অ্যাসিড গুলো যখন একজন আরেকজনের সাথে যুক্ত অবস্থায় থাকে, অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন এভাবে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি প্রোটিন। প্রোটিনটা আমাদের দেহে সরাসরি কাজে লাগে না। আমি একটু লিখে দেই, প্রোটিন আমাদের দেহে সরাসরি কাজে লাগে না। প্রোটিন যদি আমার দেহে সরাসরি কাজে না লাগে, প্রোটিন কিভাবে কাজে লাগবে? প্রোটিন ভেঙে বা পরিপাক হয়ে, আমরা লিখি পরিপাকের মাধ্যমে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। পরিপাকের মাধ্যমে ভেঙে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তাহলে আমরা কি বললাম খেয়াল করো, প্রোটিন আমাদের দেহে সরাসরি কাজে লাগে না, প্রোটিনটা পরিপাকের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, এবং এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে মূলত আমাদের দেহে কাজে লাগে। তাছাড়া আমাদের অ্যামাইনো অ্যাসিডটা কাজে লাগবে, সরি আমাদের দেহে প্রোটিনটা কাজে লাগবে না, আমাদের দেহে অ্যামাইনো অ্যাসিডটা কাজে লাগবে, যেহেতু অ্যামাইনো অ্যাসিডটাই আমাদের দেহের বিভিন্ন অংশের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? সবাই একটু বলো তো। সবার কাছে এটা ক্লিয়ার? সবাই বলো তো, এই পার্টটা বুঝতে পারছি আমরা? শর্করা কি বুঝতে পারছি, আমিষ কি বুঝতে পারছি কিনা সবাই একটু বলো তো। ক্লিয়ার সবার কাছে এটা? ওকে, ভেরি গুড। এবার আমরা একটু স্নেহ জাতীয় পদার্থতে চলে আসি। স্নেহ জাতীয় পদার্থ হচ্ছে মূলত আমরা যেটা ওই ঘি, চর্বি, তেল, সো চর্বি, ঘি, তেল, এই ছবিটাই তুমি এখানে দেখতে পারতেছো। স্নেহ জাতীয় খাবারেও হচ্ছে মূলত তোমার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এটাই মূলত থাকে। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনই থাকে, বাট এটার গঠনটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, এখানে আমরা বলি ফ্যাটি অ্যাসিড বা এইরকম একটা গঠন এটার সাথে সবসময় থাকে, COOH, অথবা তোমার এই গঠনটা বা ফ্যাটি অ্যাসিডের একটা গঠন এখানে মূলত থাকে।
তার মানে স্নেহ জাতীয় খাবারটা কি দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত। এখানেও কিন্তু আমরা নাইট্রোজেনটা পাচ্ছি না, নাইট্রোজেনটা শুধুমাত্র পাই হচ্ছে আমরা আমিষ জাতীয় খাবার থেকে। এটা কিন্তু মাথায় রাখাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে স্নেহ জাতীয় খাবার এইটা হচ্ছে মূলত কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, এবং এটার মধ্যে COOH বা COOR এইরকম একটা জিনিস তোমার থাকবে। ওকে, সো এটা হচ্ছে একদম বেসিক একটা ইনফরমেশন স্নেহ জাতীয় খাবারের থেকে। এবার আমরা একটু দেখেছি স্নেহ জাতীয় খাবারের ধরনটা কি কি হইতে পারে। যেমন একটু আগে আমরা বলছি যে ডাল উদ্ভিদ থেকে পাচ্ছি, সেই জন্য এটা উদ্ভিজ আমিষ। তারপরে হচ্ছে তোমার প্রাণীজ আমিষও হইতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে ডিম, দুধ, তারপর হচ্ছে মাছ, এগুলা। এবার স্নেহ জাতীয় খাবারের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক একইভাবে সত্য। সেটা কি? সেটা হচ্ছে উদ্ভিদ থেকে পাইলে সেটা উদ্ভিদের স্নেহ পদার্থ, প্রাণী থেকে পাইলে সেটা প্রাণীজ স্নেহ পদার্থ। বাট এখান থেকে একটা জিনিস একটু তোমাকে মাথায় রাখতে হবে, যে ধরো আমরা যখন স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাই, তখন কিন্তু আমাদের দেহে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়, এবং এইটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং এই পার্টটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই শর্করা বা আমিষ জাতীয় খাবার থেকে স্নেহ বা চর্বি জাতীয় খাবারে দ্বিগুণ পরিমাণে শক্তি থাকে। হ্যাঁ, দ্বিগুণ পরিমাণে শক্তি মানে তুমি যদি শর্করা জাতীয় খাবার থেকে 4.5 কিলো ক্যালোরির মতো পাও, এইখান থেকে তুমি পাওয়া প্রায় 9। তার মানে হচ্ছে তুমি শর্করা জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার 1 গ্রাম খাইলা, সেটা থেকে তুমি বডিতে যেই পরিমাণে শক্তি পাও, চর্বিতে তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণে কিন্তু তুমি শক্তি পাচ্ছ। তার মানে শর্করা জাতীয় খাবার থেকে চর্বি জাতীয় খাবার গ্রহণ করলে তোমার দেহ বেশি পরিমাণে শক্তি অল্প খাবার থেকে পাবে। এই জন্য আমরা চর্বি জাতীয় খাবারটা সবচেয়ে কম পরিমাণে খাই। প্রথমে সবচেয়ে বেশি খাই শর্করা, তারপরে খাই আমিষ, তারপরে সবচেয়ে কম যেটা খাই সেটা হচ্ছে চর্বি। মানে ঘটনাটা এরকম হয়, একটা পিরামিডের একদম নিচের পার্ট থেকে সবচেয়ে বেশি, এখানে থেকে শর্করা, তার থেকে আরেকটু বেশি খাবো আমরা আমিষ, আর সবচেয়ে কম খাবো যেটা সেটা হচ্ছে চর্বি জাতীয় খাবার, আমিষ আর এটা হচ্ছে চর্বি। সো এই হচ্ছে ঘটনাটা। সবচেয়ে বেশি পরিমাণে কি খাই? সবচেয়ে বেশি পরিমাণে খাই শর্করা, তার থেকে আর একটু কম আমিষ, সবচেয়ে কম হচ্ছে চর্বি জাতীয় খাবার। কারণ চর্বি জাতীয় খাবার যদি আবার দেহে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেহে কি হবে? তাহলে কিন্তু আমাদের দেহে আবার বিভিন্ন রকম রোগ তৈরি হয়। হ্যাঁ, যেমন আমরা কোলেস্টেরলের কথা শুনি বা ফ্যাটি হয়ে যাওয়ার ঘটনাটা শুনি, যে দেহে ওজন বেড়ে যাচ্ছে। এই দেহে ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে কাজ করে। তো চর্বি জাতীয় খাবার এটা পরিমিত মাত্রায় গ্রহণ করতে হবে। খুব বেশি পরিমাণে গ্রহণ করলে কিন্তু আমাদের দেহে কি হয়? আমাদের দেহে ওজন বা বেড়ে যাওয়া সহ আরো বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হইতে পারে। সবাই এইবার একটু এই পোলটা বা তোমাদের সামনে একটা এমসিকিউ দেখতে পারতেছো, এখন একটা পোল চলে যাবে, সবাই এই পোলের অ্যান্সারটা ঝটপট দিয়ে দিবা। ওকে, সবার কাছে পোলটা চলে গেছে, সবাই ঝটপট পোলটা অ্যান্সার করে দাও। আচ্ছা, দেখো পোলটার অ্যান্সারটা আমি একটু বলে দিই। দ্বি শর্করার উৎস কোনটা?
এটার উৎস কেউ বলছে চিনি আলু, কেউ বলছে দুধ মধু, কেউ আটা চিনি, কেউ চিনি অথবা দুধ। তার মানে এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে এই পার্টটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ পরীক্ষাতে আসে, সেটা তোমরা খেয়াল করো নাই। যারা এটা পারো নাই, পারছো অনেকেই যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ তারা তো ভেরি গুড। যারা ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিতে পারো নাই, তার মানে এতক্ষণ ধরে তারা ক্লাসেই ছিল না, এই যে একজন আরেকজনের সাথে ডিসকাশন বক্সে গল্প করছো, এর মধ্যে কাউকে কাউকে ব্যান করে দিছে, কেউ হয়তো বা আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো ডিসকাশন গুলা কমায় দিচ্ছি। সো এগুলো কিন্তু তোমাদেরই ক্লাসের ক্ষতি হচ্ছে। তো তোমরা যখন ক্লাসে মনোযোগ দিবা না, তখন যে ইজি প্রশ্ন সেটাও কিন্তু তুমি পারবা। ডি সরকারের উৎস কোনটা, এটা কিন্তু আমি অনেকবার দেখাইছি, অনেকবার মুখে বলছি, আবারও দেখাই দিই, তারপরে অনেকে পারবে না, তাই না? তারপরে ধরো আমি আরেকবার দেখাই দিও, একটা পোল দিই, দেখি কয়জন পারে। হ্যাঁ, তো ডি সরকারের উৎস হচ্ছে এইটা। এটা দেখানোর পরেও ওই যে লিখে দিছি যেখান থেকে এমসিকিউ আসে, এটা বলে দেওয়ার পরেও দেখো তুমি পারো নাই। এখানে যখন পারো নাই, পরীক্ষার হলে যেটা না পারার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তার মানে এই যে আমরা বলি যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে ভাইয়া, কিছুই পারি না, এমন প্রশ্ন দিছে জীবনে চোখেই দেখি নাই। তুমি যদি চোখ খুলে দেখতে না চাও, তাহলে তো তুমি কখনোই এটা দেখতে পারবা না। তুমি এটা পারবা না এমনি স্বাভাবিক। সো তুমি সহজ প্রশ্নগুলো যখন পরীক্ষাতে ভুল করে আসবা, কঠিন প্রশ্ন নিয়ে তার কোনো অ্যান্সারই থাকতেছে না। তারপর আমি আবার একটু পোল দিই, দেখবো এরপরও কয়েকজন ভুল করবে। হ্যাঁ, আমি আবার দেই পোলটা, দেখবা এরপরও অনেকে ভুল করতেছে। দেখি তো কয়জন এবার ঠিক মতো দেয়। ওকে, সো ভেরি গুড। যারা পারছো আগে থেকে ম্যাক্সিমামই পারছে, তারপরে দেখছো দুই একজন কিন্তু ভুল করছে। সো এই ধরনের সহজ প্রশ্ন যাতে কোনোভাবে ভুল না হয়, এটা একটু মাথায় রাখবো সবাই। ঠিক আছে, অল গুড। তার মানে আমরা এতক্ষণ ধরে শর্করা পড়ছি, আমিষ পড়ছি, স্নেহ পড়ে ফেলছি। এবার আমরা একটু ভিটামিনে চলে যাই। ভেরি ইম্পর্টেন্টলি, ভিটামিনটা আমাদের জন্য পরীক্ষায় এই ভিটামিনটা, এটা আমাদের সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্যই অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সিকিউ এবং এমসিকিউ দুইটা পোর্শনের জন্যই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তোমার সিকিউতে যেরকম লাগবে, এটা এমসিকিউতেও কিন্তু লাগবে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। সো ভিটামিন এইটা হচ্ছে একটা খাবারের অত্যাবশ্যকীয় উপাদান। ভিটামিনের যে কোনো অভাব হইলে সেটা সাথে সাথে তোমার চোখে পড়বে বিভিন্ন রোগের মাধ্যমে। এখন ভিটামিনটা দুই ধরনের হয়, একটা ভিটামিন হয় চর্বিতে দ্রবণীয় বা তেলে দ্রবণীয়, আরেকটা হয় পানিতে দ্রবণীয়। এখন চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলা, এইটা আমাদের দেহে অনেক দিন ধরে জমা থাকতে পারে। হ্যাঁ, অনেক দিন ধরে জমা থাকতে পারে, অনেক দিন জমা থাকে। কিন্তু পানিতে দ্রবণীয় যে ভিটামিনটা, সেইটা জমা থাকে না। সেটা আমাদেরকে 2-3 দিন বা প্রতিদিনই গ্রহণ করতে হয়। তার মানে চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনটা, সেটা আমাদের দেহে জমা থাকলেও পানিতে দ্রবণীয় ভিটামিনটা জমা থাকে না। এই কারণে পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো আমাদেরকে প্রতিনিয়ত গ্রহণ করতে হয়, বা খাবার হিসেবে আমাদেরকে এটা নিতে হয়, প্রতিনিয়ত গ্রহণ করতে হয়। আচ্ছা, এবার আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি, পানিতে দ্রবণীয় ভিটামিন কি, এই জিনিসগুলো সম্পর্কে একটু জানি, উদাহরণগুলো নিয়ে একটু জানি, তাইলে আমাদের জন্য জিনিসটা আরেকটু ইজি হয়ে যাবে। ওকে, ভেরি ইম্পর্টেন্টলি খেয়াল করবা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনটা মূলত 4 ধরনের হয়, খেয়াল করো সবাই। হ্যাঁ, চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ওকে, সো চর্বিতে দ্রবণীয় ভিটামিনটা কয় ধরনের হয় বলতেছি আমরা? 4 ধরনের হয়। একটা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আমরা একসাথে বলে দিলে এ, ডি, ই, কে। এ, ডি, ই, কে, এই 4টা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এই চর্বিতে দ্রবণীয় কথাটার মানে কি? আমাদের দেহের ভিতরে কি আছে? এই চামড়া বা ত্বকের নিচে চর্বি আছে না, আর আমাদের দেহে প্রচুর পরিমাণে পানিও আছে। এই যে ভিটামিন গুলা, এগুলা চর্বি যে অংশটা বা তেল জাতীয় যে অংশটা, সেটার মধ্যে জমা থাকে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন যেটা, সেটা আমাদের দেহে তরল বা জলীয় অংশ যেটা, সেখানে জমা থাকে, পানির মধ্যে জমা থাকে।
আমাদের যেহেতু কন্টিনিউয়াসলি পানি বের হয়ে যায়, সেই পানিগুলো কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয়, তার কারণে ভিটামিন, যে পানিতে যে ভিটামিন গুলো থাকে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা দেহ থেকে বের হয়ে যায়। কিন্তু যেগুলো চর্বিতে দ্রবণীয়, চর্বি তো খুব কন্টিনিউয়াসলি আমাদের দেহ থেকে বের হয়ে যায় না বা নিষ্ক্রান্ত হয় না, পরিবর্তিত হয় না, যার কারণে চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলো অনেকক্ষণ ধরে স্থায়ী থাকে বা অনেকদিন ধরে জমা থাকে। এরকমই ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, এই 4টা ভিটামিন। তো এই 4টা ভিটামিনের 4 ধরনের কাজ আছে, এবং তোমরা এখান থেকে দেখতেই পারতেছো যে খাবারগুলোর কথা আমরা বলছি, যেমন ভিটামিন এ বিশেষ করে গাজর বা তোমার ডিম, অথবা আমরা যদি বলি হচ্ছে রঙিন ফলমূল শাকসবজি, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং এটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা ভিটামিন ডি এর কথা বলছি, ভিটামিন ই, কে। ভিটামিন ডিটা ধরো দুধ থেকে আমরা সবসময় ভিটামিন ডিটা পাই, দুগ্ধজাত দ্রব্য থেকে, অথবা ই হচ্ছে তোমার বাদাম জাতীয় দ্রব্য, বা এই সবগুলা থেকে আসলে ভিটামিন ই আর কে এটা পাওয়া যায়। তো এই যে এখান থেকে আমরা বললাম 4টা ভিটামিনের কথা, এগুলো আমাদের দেহে জমা থাকে, সহজে নষ্ট হয় না, এগুলা একটু দেরি করে গ্রহণ করলেও সমস্যা হয় না, কিন্তু দেহের যদি এদের অভাব হয় তাহলে কিন্তু আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। আচ্ছা, তারপরে আমরা একটু পানিতে দ্রবণীয় ভিটামিনে চলে যাই। ওকে, সো পানিতে দ্রবণীয় ভিটামিনটা খেয়াল করো, যেমন ভিটামিন কি কি আছে, ভিটামিন বি এবং ভিটামিন সি, এই দুইটা হচ্ছে মূলত পানিতে দ্রবণীয় ভিটামিন। এর মধ্যে ভিটামিন সিটা আমাদের দেহে খুব কমনলি, এটা খুব ফ্রিকুয়েন্টলি বা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এই কারণে আমাদের ভিটামিন সিটা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হয়। তাহলে এখান থেকে আমরা বললাম ভিটামিন সি, ভিটামিন বি, এগুলো হচ্ছে মূলত কি, এগুলো মূলত পানিতে দ্রবণীয় ভিটামিন। এবার আমরা একটু জিনিস জানি যে ভিটামিন যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আসলে কি কি, এখান থেকে তোমার, আচ্ছা এই জিনিসটা পানিতে হবে না, এটা চর্বিতে হবে, পানিতে অদ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয়। ওকে, তো চর্বিতে দ্রবণীয় বা পানিতে অদ্রবণীয় ভিটামিন, এখানে একটা সামারি আছে, এই সামারিটা একটু খেয়াল করে দেখবা এবং এটা তোমাদের কিন্তু কাজে লাগবে। তো এখন আমরা একটু দেখবো যে আসলে ভিটামিন গুলোর অভাব যখন হয়, সেই ভিটামিনের অভাবগুলোর কারণে আসলে আমাদের কি কি ধরনের রোগ এখান থেকে হইতে পারে, এই জিনিসটা আমরা একটু লিখে দেই, এই জিনিসটা এমসিকিউতে তোমাদের কাজে লাগবে। যেমন আমরা যদি এখান থেকে বলি ভিটামিন এ এর অভাব এ কি কি রোগ হয়, তো ভিটামিন গুলো এ এর যদি অভাব হয় তাহলে রাত কানা রোগ হয়, এটা একটু লিখে নিবা, এটা তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে, এমসিকিউতে প্রচুর পরিমাণে এই প্রশ্নগুলো আসে। ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে রিকেটস রোগ হয়। ভিটামিন সি এর যদি অভাব হয় তাহলে স্কারভি রোগ হয়। এই তিনটা একটু লিখে নাও, এই তিনটা একটু পরীক্ষাতে তোমাদের জন্য লাগবে। ভিটামিন এ এর অভাব হইলে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাব হইলে রিকেটস রোগ হয়, ভিটামিন সি এর যদি অভাব হয় তাহলে স্কারভি রোগ হয়ে থাকে। সো এই তিনটা রোগ সম্পর্কে একটু জানবা, এই তিনটা রোগ থেকে এমসিকিউতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। হ্যাঁ আয়াত, গাজরে তোমার হচ্ছে মূলত ভিটামিন এ থাকে, ঠিক আছে? ওকে, অল গুড, বুঝতে পারছি না? আচ্ছা, এবার আমরা একটু কয়টা এমসিকিউ তে চলে যাই যেগুলো বোর্ডে আসা এমসিকিউ, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা বোর্ড পরীক্ষায় আসছে এরকম একটা এমসিকিউ, একটু ঘুরানো এমসিকিউ, দেখি এটা কয়জন পারে, আমি তাও আগে একটু বুঝাই দিই। কি বলছে খেয়াল করো, চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিনটা আমরা কি কি পড়ছি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন পড়ছি আমরা এ, বি, ই, কে, এগুলো হচ্ছে মূলত চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এই চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে এখান থেকে আমাদেরকে বলছে, ধরো কাঁচা মরিচের কথা বলছে, বাঁধাকপির কথা বলছে, কলিজার কথা বলছে, মলা মাছের কথা বলছে। সো এইখান থেকে তোমাকে মূলত বলতে হবে চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলা এই খাবারগুলোর মধ্যে কোনটায় পাওয়া যায়। তো সবাইকে একটু দেখি পোলে দিয়ে দেই এই প্রশ্নটা, কয়জন পারে আমরা একটু খেয়াল করি। আমি কিন্তু বলেই দিছি যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলা কি কি।
সবাই একটু ঝটপট এটার অ্যান্সারটা দিয়ে দাও যে চর্বিত দ্রবণীয় ভিটামিন কোন খাবারটায় পাওয়া যায়। ওকে, ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, বাট অনেকে কিন্তু ভুল অ্যান্সার দিছো। কাঁচামরিচ, বাঁধাকপি, এটাতে পাওয়া যায় ভিটামিন সি। তো ভিটামিন সি তো অবশ্যই চর্বিতে দ্রবণীয় নাই, দুইটা আগেই বাদ। বাকি আছে কলিজা আর মলা মাছ। ভিটামিন এটা পাওয়া যায় ছোট মাছে, মলা, ঢেলা, এগুলাতে হচ্ছে মূলত এই ভিটামিন এটা পাওয়া যায়। তো ভিটামিন এটা পাওয়া যায় মলা মাছে। যেহেতু ভিটামিন এটা একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এই জন্য এটার অ্যান্সারটা হবে এ। বুঝতে পারছি? এডিই কে, এটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এটা পাওয়া যায় মূলত মলা মাছ, ঢেলা মাছে। এই জন্য আমরা বলতেছি এখান থেকে এটা হচ্ছে মলা মাছ, সুতরাং এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আচ্ছা, এবার আমরা একটু এইটার অ্যান্সারটা দিয়ে ফেলি। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু এটা বোর্ড পরীক্ষায় আসছে। স্যার আবার পোল দেন, এই যে আবার পোলটা দিচ্ছি, এবার দেখি কয়জন পারে। কঠিন প্রশ্ন তো একটু বললাম আমি আগেই, এবার দেখি সহজ প্রশ্নটা কয়জন পারে। আচ্ছা, যারা রাতকানা রোগের জন্য দায়ী দিছো এ, ব্যাকটেরিয়ার জন্য রাতকানা রোগ হয়, এটা তুমি কোথায় শুনছো এটা একটু পড়ে নিবা। হ্যাঁ, যদিও ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিচ্ছে যে ভিটামিন অভাব, এবং এক্স্যাক্টলি বললে হচ্ছে ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়। আমার প্রশ্ন হচ্ছে বাবারা, যারা ব্যাকটেরিয়াটা দিছো তারা কি বুঝে ব্যাকটেরিয়াটা দিছো, এটা একটু চিন্তা করবা যে ব্যাকটেরিয়ার কারণে রাতকানা রোগ হয়। এই জিনিসটা তোমার ক্লাস 6-7-ও তোমরা পড়ছো। তো এই জিনিসটা তো আসলে তোমাদের ভুল হওয়ার কোনো কারণই আমি দেখি না। সো এই গেল হচ্ছে তোমার রাতকানা রোগের জন্য দায়ী হচ্ছে মূলত ভিটামিন। সো এরপরের প্রশ্নটা হয়তো অ্যান্সার দেখিয়ে ফেলছে অনেকে, এর জন্য আর এটা চাচ্ছি না। আমরা একটু পরের পার্টটাতে চলে যাই। বাট যারা এটা ব্যাকটেরিয়া অ্যান্সার দিছো, তারা কেন ব্যাকটেরিয়া অ্যান্সারটা দিছো এটা একটু বাসায় বসে নিজে চিন্তা করবা যে ভাইয়া ব্যাকটেরিয়া অ্যান্সারটা কেন দিলাম। হ্যাঁ, সো এটা যদি একটু চিন্তা করে বের করতে পারো, তাইলে আমি বুঝবো যে না, অন্তত তুমি চিন্তা করছো। চিন্তা করলে আমার মনে হয় না জীবনে তুমি চিন্তা করবা যে রাতকানা রোগ ব্যাকটেরিয়ার জন্য হয়। এই জিনিসটা কখনোই কেউ সুস্থ মস্তিষ্কে অ্যান্সার দিলে কখনো এটা হওয়ার কথা না। ঠিক আছে? তো সবাই একটু অ্যান্সার গুলো যখন পরীক্ষা দিবা চিন্তা ভাবনা করে দেখে শুনে অ্যান্সার দিবা। ঠিক আছে? ওকে, এরপরে আসা আমরা বলছি খাবারের আরো দুইটা উপাদান আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে লবণ। তো পানি আর লবণটা দেহে মূলত দুইটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। একটা হচ্ছে দেহ গঠনের কাজ করে এবং দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। সো আমাদের দেহে তুমি যদি পানির গুরুত্বের কথা বলতে যাও, তাহলে এটা তো আসলে বলে শেষ করতে পারবা না। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি যে কাজটা করে, আমাদের দেহে বিভিন্ন প্রক্রিয়ায় অসংখ্য দূষিত পদার্থ উৎপন্ন হয়। যেমন আমরা যে মূত্র ত্যাগ করি, সেই মূত্রের মাধ্যমে কিন্তু দেহে দূষিত পদার্থগুলো বের হয়ে যায়। সুতরাং পানি আর লবণ আমাদের দেহে মূলত গঠন, অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ, এটাতে মূলত ভূমিকা রাখে, এবং পানি বিশেষভাবে আমাদের দেহের দূষিত পদার্থগুলোকে বের করে দেয়। পানি এবং লবণের মেইন কাজটা হচ্ছে আমাদের দেহের গঠনে ভূমিকা রাখা। যেমন লবণ কোথায় ভূমিকা রাখে তুমি জিজ্ঞেস করতে পারো, আমাদের হাড় এর গঠনে কিন্তু লবণের অনেক বড় একটা ভূমিকা আছে, হাড়ের গঠন। এছাড়া আমাদের দেহে আরো অনেক জায়গায় পানির ভারসাম্য রক্ষায়, হ্যাঁ, মস্তিষ্কের বিভিন্ন কর্মকাণ্ডেও এই লবণের ভূমিকা কিন্তু আছে। তার মানে দেহে লবণ এবং পানির ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিসে কিসে, গঠনে, অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণে। স্পেসিফিক্যালি পানির জন্য আরেকটা বললে সেটা হচ্ছে দূষিত পদার্থটাকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? ওকে, সো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আঁশ জাতীয় খাবার।
আঁশ জাতীয় খাবারটা আমাদের দেহে কি কি ভূমিকা রাখে এটা একটা জানতে চাইছে অনেকে, যে ভাইয়া ডায়াবেটিস হলে আসলে কেমন খাবার দাবার খাওয়া উচিত। ডায়াবেটিস হইলে তোমার আঁশ জাতীয় খাবারটা বেশি করে খাওয়া উচিত। আচ্ছা, আঁশ জাতীয় খাবার কি করে এটা একটু খেয়াল করো। আঁশ জাতীয় খাবারটা আমাদের দেহের পরিপাকে সহায়তা করে। কিভাবে পরিপাকে সহায়তা করে খেয়াল করো। প্রথম কথা হচ্ছে আঁশ জাতীয় খাবার পানি ধরে রাখে। কি করে? পানি ধরে রাখে। আঁশ জাতীয় খাবার কি করে? দেহে পানি ধরে রাখে। ওকে, যেহেতু দেহে বলতে তোমার হচ্ছে স্টোমাকের ভিতরে বা পাকস্থলীর ভিতরে যেহেতু পানি ধরে রাখে, এই পানি ধরে রাখার জন্য খাবারগুলো যথাযথভাবে কি হইতে পারে? পরিপাক হইতে পারে এবং মল তৈরিতে অবশিষ্ট যে অংশটা থাকে যথাযথ পরিপাক হয় এবং মল তৈরিতে সহায়তা করে। তার মানে আঁশ জাতীয় খাবার পরিপাক প্রক্রিয়াটার জন্য আমাদের কি প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। যদি তোমার দেহে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকে, পরিপাক প্রক্রিয়ার সময় যদি পানির অভাব ঘটে, তখন কিন্তু আর এই পরিপাক প্রক্রিয়াটা যথাযথভাবে হইতে পারে না। এই আঁশ জাতীয় খাবার, যে হচ্ছে আমরা বলছি শাকসবজি কেন খাইতে বলে বেশি, কারণ শাকসবজি খাইলে অবশ্যই এটাতে তো ভিটামিন আছে, তারপর হচ্ছে বিভিন্ন খনিজ আছে, সেগুলো তো আছেই, পাশাপাশি পরিপাক প্রক্রিয়াটাকেও সহায়তা করে হচ্ছে এই শাকসবজি বা আঁশ জাতীয় খাবার। হ্যাঁ, সেই জন্য আঁশ জাতীয়, দেখো সামনে রমজান আসতেছে, রমজান মাসে কিন্তু আমরা পানি টানি কম খাবো। তো কম খাইলে তখন যে জিনিসটা হয়, আমাদের দেহে পানি শূন্যতা দেখা যায়, তখন পরিপাক প্রক্রিয়া ঠিক থাকে না, দেহের অন্যান্য কার্যক্রম ঠিক থাকে না। এই জন্য যখন আমরা রোজার সময় ইফতারের চেষ্টা করবো যে আমরা যে ইসুপগুলো ভুসি খাই বা শাকসবজি জাতীয় খাবার যাতে খাই, সেটা সেহরিতে হোক বা রাতের খাবার হোক, এটা যাতে একটু মাথায় থাকে। সো শাকসবজি, আঁশ জাতীয় খাবার এগুলো আমাদের দেহে পানি ধরে রাখে, পরিপাকে সহায়তা করে, যথাযথ পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে মল তৈরিতে সহায়তা করে, যেটা আমার পুরা দেহের যে টোটাল সিস্টেমটা সেটাকে সচল রাখতে সহায়তা করে। এই হচ্ছে মূলত আঁশ জাতীয় খাবার। দেখো তো আমরা আজকে কি কি পড়লাম, শর্করা জাতীয় খাবারের গঠন পড়লাম, কাজ কি সেটা পড়লাম, আমিষ সেটা পড়লাম, স্নেহ জাতীয় পড়লাম, তারপরে ভিটামিন কি, ভিটামিনের কোন ধরনের ভিটামিন কি কাজে লাগে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় সেটা দেখলাম, তারপরে পানি খনিজ লবণের কাজ দেখলাম, এবং ফাইনালি আঁশ জাতীয় খাবার কিভাবে কাজ করে বা কেন এটা খাবারটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে খেয়াল করছি। সো মোটামুটি আশা করি আমাদের খাবারের যে 7টা উপাদান সেটা নিয়ে তোমাদের কারো যেমন কোনো প্রশ্ন নাই। পাশাপাশি আমরা বোর্ড পরীক্ষায় কেমন এমসিকিউ আসে সেই এমসিকিউ গুলো কিন্তু মোটামুটি দেখে ফেলছি। এবং আঁশ জাতীয় খাবার যখন তুমি খাবা, খাবারটা যখন যথাযথভাবে পরিপাক হবে, এটা কিন্তু আমাদের দেহের ওজন হ্রাস বা স্থূলতাকে প্রতিরোধ করতেও হেল্প করবে। সো ওজন হ্রাস বা স্থূলতা প্রতিরোধ করতেও এটা হেল্প করে থাকে। দেখো আঁশ জাতীয় খাবারের কিন্তু অনেক গুরুত্ব আছে। যাদের ডায়াবেটিস আছে, যাদের অন্যান্য সমস্যা আছে, তাদের জন্য কিন্তু আঁশ জাতীয় খাবারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসে আমাদের মেইন টপিক গুলো, যেগুলো আমাদের দেখার দরকার ছিল। তো আমরা লাস্ট হচ্ছে এই একটা এমসিকিউ দিয়ে আজকের ক্লাসটা মোটামুটি শেষ করব। রাফেজ হচ্ছে ইংলিশে আমরা রাফেজ বলি, বাংলাতে সেটা হচ্ছে আঁশ জাতীয় খাবার বলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, রাফেজ হচ্ছে আঁশ জাতীয় খাবারগুলোই রাফেজ, শাকসবজি ফলমূল এগুলোতে যে আঁশ থাকে সেগুলোকে আমরা মূলত রাফেজ বলি। ঠিক আছে, অল গুড। তো সবাই একটু ঝটপট এই এমসিকিউটা অ্যান্সার করে ফেলো, তারপরে আমাদের মোটামুটি ক্লাস ডান। তাহলে দেখো, আঁশযুক্ত খাবার মানুষের শরীরে কোন কাজটা করে? ক্যান্সার তো অবশ্যই সৃষ্টি করে না, তারপরে হচ্ছে ওজন অবশ্যই বৃদ্ধি করে না, চর্বি জমতেও সাহায্য করে না, তাহলে কি করে? স্থূলতাটা হ্রাস করে, যেটা একটু আগেই বললাম। কেন? যখন আমার দেহে খাবারটা যথাযথভাবে পরিপাক হবে, তখন প্রয়োজনীয় অংশটা দেহে থাকবে, অপ্রয়োজনীয় অংশটা দেহ থেকে বের হয়ে যাবে। যদি তোমার খাবারটা ঠিকমতো পরিপাক না হয়, দেহের প্রয়োজনীয় অংশ অপ্রয়োজনীয় অংশ সবগুলাই দেহে জমে থাকবে, তখন কিন্তু দেহের ওজন ধীরে ধীরে বাড়বে, স্থূলতা সৃষ্টি হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে টোটাল ক্লাসের কনসেপ্টগুলো। আশা করি যদি তুমি ক্লাসটা ভালো করে খেয়াল করো, তোমার পরিপাক প্রক্রিয়ার যে টোটাল বেসিকটা সেটা কিন্তু খাবারের গঠন থেকেই তুমি পেয়ে যাবা।
তো আশা করি তোমার জন্য বেসিকটা ডেভেলপ করতে আজকের ক্লাসটা অনেক বেশি হেল্প হয়েছে, এবং তুমি যে এমসিকিউ গুলো কোন জায়গা থেকে আসে, কিভাবে আসে, সেই জিনিসটা নিয়ে একটু আইডিয়া পাইছো। যদি তুমি বিষয়গুলো ঠিকঠাক বুঝতে পারো, তোমার খাবারের পরিপাকের অর্ধেক পড়াশোনা কিন্তু এখান থেকে হয়ে গেছে। জাস্ট খাবারের পরিপাকের প্রসেসটা যদি তুমি বুঝো, বাকি জিনিসগুলো কিন্তু তুমি এখান থেকে কানেক্ট করে ফেলতে পারবা। সো স্বাধীন বলতেছে ভাই স্থূলতা কি? স্থূলতা হচ্ছে খাবার যদি দেহে জমে যায়, মানে খাবার বলতে অপ্রয়োজনীয় অংশগুলো, তখন দেহের ওজন বৃদ্ধি পাওয়াটাকে স্থূলতা বলে। তো আশা করি সবার জন্য জিনিসগুলো কাজে লাগবে। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি সেগুলো একটু নোট করে রাখবা এবং এগুলো বাসায় পড়ার চেষ্টা করবা। আশা করি তোমার এটা সামনের দিনের ক্লাসগুলো বা পড়াশোনাগুলো আরো সহজ করে দিবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবার সাথে 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচে দেখা হবে অবশ্যই। সবাই ভালো থাকবা।